আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব প্রিপোজিশনস। কিছু কমন প্রিপোজিশন দেখব, কিছু আনকমন প্রিপোজিশন দেখব। অনেকে হয়তো বা মনে করতে পারেন যে আনকমন প্রিপোজিশন আর কি হতে পারে। সো হয়তো বা অনেকে জানেন, আবার অনেকে জানেন না। তবে অন্ততপক্ষে মনে রাখতে পারেন, মাথায় রাখতে পারেন, কিছু ক্রিটিক্যাল বা আনকমন প্রিপোজিশন যখন দেখব অন্ততপক্ষে ব্যবহারগুলো আনকমন মনে হবে আপনার কাছে। সো আমরা কিছু আনকমন প্রিপোজিশনও দেখবো, কমন প্রিপোজিশনও দেখবো। এটা নাম রাখার জন্য নাম রাখা, এরকম ভাববে না যে ইয়ার প্রিপোজিশনের প্রকারভেদ বলতেছি, এরকম না। যে কিছু কমন আছে যেগুলো একেবারে সচরাচর ইউজ হয়, আর কিছু আছে ক্রিটিক্যাল যেগুলো আমি আপনাদেরকে দেখাবো। সো এর আগে আমি একটা 100 প্রিপোজিশনের লিস্ট দিয়েছিলাম, যেখানে অর্থ শুধু দেখিয়েছিলাম। আজকে আমরা দেখবো এগুলোর ব্যবহার, প্রয়োগ দেখাবো। তবে একটা জিনিস মাথায় রাখতে পারে, যদি কেউ আমাকে জিজ্ঞেস করে প্রিপোজিশনের অর্থ কী, অর্থ দিকে এত মাথায় এত কিছু ভাবার দরকার নাই। জাস্ট প্রিপোজিশন বসে কি প্রিয়র্থ পূর্বে আর প্রিপোজিশন হতো অবস্থান, তাহলে পূর্বে অবস্থান করে, কিসের পূর্বে অবস্থান করে একটু মাথায় রাখবেন, যে নাউনের পূর্বে অথবা প্রনাউনের পূর্বে অবস্থান করে। আসলে মূলত প্রিপোজিশন হচ্ছে একটা সেন্টেন্সে দুইটা একটা সেন্টেন্সে নাউনের সাথে বা প্রোনাউনের সাথে এটা কানেকশন করে দেয়। আর প্রিপোজিশনের ব্যবহার আপনি যত বেশি জানবেন তত বেশি আপনি সেন্টেন্স মেকিং করতে পারবেন, লম্বা করতে পারবেন, আপনার জন্য ভালো হবে। সো আসেন আমরা দেখি, এত কিছু তে না যাই, আমরা জাস্ট ব্যবহারটা দেখি। আমরা বাক্যে প্রয়োগ করতে পারলে এবং অর্থটা বুঝতে পারলেই আমাদের রিডিং পড়াও হয়ে যাবে, সেন্টেন্স মেকিংও হয়ে যাবে। ওকে, চলুন। প্রথমে যদি আমরা বলি অবস্থানের পূর্বে, অর্থাৎ কোনো স্থানের অবস্থান বোঝাতে আমরা যেই প্রিপোজিশনগুলো ব্যবহার করে থাকি, সাধারণত আমরা হয়তো বা জানি যে স্থানের পূর্বে এট আর ইনি বসে না, এর বাইরেও অনেক কিছু থাকে। প্রথমে দেখেন যে এটের পূর্বে এর যদি আমরা কোনো একটা ওয়ার্ডের পূর্বে বসাই, তার অর্থটা কেমন দাঁড়াতে পারে। ধরেন হি ইজ অ্যাট দ্য ডোর। ধরেন আমি বললাম আই এম অ্যাট দ্য এয়ারপোর্ট, তার মানে হচ্ছে আমি এয়ারপোর্টের ভিতরে আছি। আমি এয়ারপোর্টের ভিতরে আছি, আই এম অ্যাট দ্য এয়ারপোর্ট। অথবা হি ইজ অ্যাট দ্য এয়ারপোর্ট, সে এয়ারপোর্টের ভিতরে আছে। এরকম কিছু একটা, কোনো একটা প্রতিষ্ঠানের মধ্যে থাকলে আমরা বলতে পারি যে অ্যাট দ্য ওই প্রতিষ্ঠানের নামটি। সো এই যে বিষয়টা, এটা হচ্ছে প্লেস ছিল যখন এয়ারপোর্ট বলছিলাম। এখন দেখেন তো, হি ইজ অ্যাট দ্য ডোর, এই ডোরটা কি ওই রকম যেখানে আমি বসবাস করতে পারবো? এরকম কিছু না, বা দাঁড়াতে পারবো, এরকম তো কিছু না। সো এই জন্য আমি বলছি আই এম অ্যাট দ্য ডোর দ্বারা বোঝাচ্ছে এখানে কাছাকাছি, কোনো কিছুর কাছে আসি। তাইলে হি ইজ অ্যাট দ্য ডোর, সে দরজাটির কাছে আছে। আই এম অ্যাট দ্য ডোর, আমি দরজাটির কাছে আসি, এরকম। সো এর দিয়া কোনো কিছুর কাছে বোঝাইতেও অ্যাট বসানো যায়। এখন অনেকে বলতে পারেন যে পাশে বোঝানোর জন্য বা কাছে বোঝানোর জন্য আমি বাই ব্যবহার করতে পারি। বাই অর্থ দ্বারা সবসময় হয় না, এটা মাথায় রাখবেন। বাই অর্থ পাশে বোঝানো যায়, এবং লিসেনিংয়ে আপনারা সেটা দেখেছেন। সো এ বি সাইডের বদলে বাই, এরকম অনেক কিছু বসায়। সো পাশে বোঝানোর জন্য বাই বসানোটা পারফেক্ট ছিল। বাট অনেকে বলতে পারেন যে এট কেন, আর এট হইলে আমি বুঝবো কী করে এটা কি, এটা যে কাছে বোঝাচ্ছে। তো দেখেন, আপনি যদি বলেন আমি দরজায় আছি, আমি ওয়ালে আছি, কথাটা ম্যাচ করতেছে না। এই জন্য আমরা এট বললে এটার কাছে ওই আশেপাশের নাউন দেখেই বুঝে নিতে পারবো যে আসলে ঘটনাটা কী হচ্ছে। তো এইভাবে বুঝলাম যেহেতু এটা দরজা আর আমি টিকটিকি না, সেই জন্য অন না বলে এট বলছি, তার মানে কাছেই আসি, দরজাটির কাছে আসি। এখন কথাটা হচ্ছে বাই বসাইলে কী হইতো? বাই যদি বসাইতাম সেটাও কাছেই বুঝাইতো, তবে এক্ষেত্রে বোঝাচ্ছে ডিরেক্টলি আমি ইনভলভ ওই জিনিসটার সাথে, অর্থাৎ নাউন যেটা আছে ওইটার সাথে আমি ইনভলভ থাকলে অ্যাট, মানে আমি বোঝাতে চাচ্ছি, ধরেন আমি এখানে হি না হয়ে যদি আমি হইতো, তাহলে আমি বলতাম আমি ইনভলভ। যেহেতু হির কথা বলছি, তাহলে সে সরাসরি ইনভলভ আছে কিসের সাথে? এই দরজার সাথে। অর্থাৎ ইনভলভ কীভাবে? সে হয়তো বা ঢুকতে চাচ্ছে, হয়তো বা কলিং বেল ক্লিক করতে যাচ্ছে, এরকম কিছু একটা, অর্থাৎ দরজার সাথে সম্পর্কিত কিছু একটা। অথবা সে ঢুকতে যাচ্ছে বা কারো দৃষ্টি আকর্ষণ করছে, অথবা ঢুকার মধ্যেই আছে, তখন কেউ জিজ্ঞেস করছে বা বলতে চাচ্ছে যে সে দরজার কাছে আছে, তখন এই স্টাইলে বলতে হবে অ্যাট দ্য ডোর। তার মানে দরজার সাথে ইনভলভ। যদি এখানে বাই দ্য ডোর বলা হতো, তখন সে এই দরজার সাথে ইনভলভ না, অর্থাৎ সে ঢুকতে চায় কি না এটা 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 সম্পর্কিত না, জাস্ট কাউকে অবস্থান বোঝানোর জন্য সেটা বলা, যে আই এম বাই দ্য ডোর, মানে আমি দরজার কাছে, বোঝা যাচ্ছে যে আমি দাঁড়িয়ে আছি। হ্যাঁ, সো আমার এখানে ঢোকার কোনো সম্ভাবনা নাই। ধরেন একজন একটা দোকানের দরজার সামনেই দাঁড়িয়ে আছে, সো দোকানটা লাগানো। সো এক্ষেত্রে সে তো আর ঢোকার কোনো ইচ্ছা নাই, এটা তার দোকান না মনে করেন, সে একটা অপরিচিত জায়গায় আছে। সেক্ষেত্রে যদি সেখানে ঢুকতেও চায়, তাইলে সে ওই ধরেন ছুরির নিয়ত ঢুকতে চায়, সেক্ষেত্রে ওই বলতে হবে। আচ্ছা, আর যেহেতু ওই দরজার সাথে সে ইনভলভ না, অর্থাৎ এখানে সে ঢোকার কোনো ইচ্ছা নাই, এখানে দরজার বিষয় না, ম্যাটার না, কাউকে বোঝাতে চাচ্ছে যে সে দরজার পাশে আছে, তখন কিন্তু বলতে হবে বাই দ্য ডোর। এরকম হচ্ছে বিষয়টা, বুঝতে পারছেন? সো বাই দ্বারাও কাছে বোঝায়, এর দ্বারাও কাছে বোঝায়। এই এট হচ্ছে ইনভলভ ওইটার সাথে, আর বাই বসাইলে ইনভলভ না, জাস্ট অবস্থানটা বোঝায়।
ওকে ফাইন, আরও বাইয়ের ব্যবহার দেখবো, আরও অনেক কিছুর ব্যবহার দেখবো। প্রিপোজিশনের প্লেস, আমরা প্লেস নিয়ে কথা বলছিলাম যে কোনো স্থানের অবস্থানের পূর্বে, আসলে বোঝানোর জন্য বোঝানো আর কি, যে কোনো স্থানের অবস্থান বোঝাতে আমরা এটা ব্যবহার করি। দেখবেন অনেক ইনফরমেশন পাবেন আজকের ভিডিওটার মধ্যে। সো কত সুন্দর সুন্দর ব্যবহার আছে, আপনারা ডিরেক্টলি শিখেছেন যেটা, ওটার বিতর্গত কত জিনিসপাতি থাকে। সো অন অর্থ আমরা জানি উপরে, কিন্তু অনেক জাতির উপর আছে আপনারা জানেন। সো আমি যদি আরও ইনফরমেশন দিই, এভাব অর্থ উপরে, ওভার অর্থ উপরে। এভাব হচ্ছে টাচ ছাড়া, আর অন হচ্ছে সংস্পর্শ করে। ধরেন আমার টেবিলের উপরে একটা বই আছে, সেক্ষেত্রে আমি বোঝাতে চাচ্ছি এক্ষেত্রে আমার অন দ্য টেবল বলতে হবে। ধরেন আমি বলতে চাচ্ছি আমার মাথার উপরে একটা ফ্যান আছে, অ্যাবাভ মাই হেড বলতে হবে, তখন অ্যাবাভ, তখন অন বললে হবে না। ধরেন আমি বলতে চাচ্ছি যে মাথার উপরে ফ্যানটা ঘুরছে, অর্থাৎ গতিশীল আছে, সেক্ষেত্রে ওভার বলতে হবে। ওকে, আমরা দেখবো। সো অন অর্থ কী বলছি, স্পর্শ করে উপরে থাকলে অন। তাইলে আপনারা বারবার ভিডিওটা দেখবেন, দেখার মাধ্যমে আপনি কিন্তু রিভিশন হয়ে যাবে, আমার কথাগুলোর ইনফরমেশনও আপনার মাথায় ঢুকবে, এবং একটা সেন্টেন্স মেকিংও আপনি বুঝতে পারতেছেন, অথবা সেন্টেন্সে প্রয়োগ করবেন কীভাবে এটা বুঝতে পারবেন। সো আমি আগেই বলছিলাম এগুলো নাউনের সাথে সম্পর্কিত, এই যে প্রিপোজিশনগুলো নাউন বা প্রোনাউনের সাথে সম্পর্কিত, যেহেতু এখানে প্রত্যেকটাতেই নাউন পাবেন আর প্রিপোজিশনের পরে। এখান থেকে আরেকটা জিনিস শেখা গেলো যে প্রিপোজিশনের পরে সারা জীবন নাউন বসে অথবা প্রোনাউন বসে। সো আসেন, দ্য বুক ইজ অন দ্য টেবল, তাহলে টেবিলের উপরে বইটি আছে, অন দ্য টেবল। এখন যদি এখানে পেন হইতো, পেন ইজ অন দ্য বুক, মানে কলমটি আছে বইয়ের উপরে, তার মানে টাচ লেগে আছে, অর্থাৎ স্পর্শ করে আছে জিনিসটা। আচ্ছা, এবার এটা স্পর্শ করে বসলে, কোনো কিছু স্পর্শ করে থাকলে, ধরেন একটা ওয়ালের উপরে একটা কিছু স্পর্শ করে আছে আপনি বলতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি বলতে পারেন এভাবে। বা ফ্লোরের মধ্যে কিছু একটা স্পর্শ করে আছে, কেউ একজন বসে আছে, সেটাও অন দ্য বলতে পারবেন, অন দ্য ফ্লোর। সো এভাবে। এবার আসেন, কোথাও কোনো একটা এরিয়ার মধ্যে বসবাস করা বোঝাইতে আমরা এটা বলে থাকি, লিভস বলে না। সো এই কোনো এরিয়াতে আছি, কোনো একটা স্থানে আছি বোঝাইতে গেলে আমরা ইন বসাই, হ্যাঁ, লিভ ইন। সো এই যে শি লিভস ইন ঢাকা, সে ঢাকায় থাকে, এটা তো আর সহজ ছিল, আপনারা পারেন। এবার আসি, দ্য স্কুল ইজ বাই দ্য রিভার, এই তো পাইছেন। বাই অর্থ সবাই মনে করে না ধারা, না, সব ক্ষেত্রে ধারা না। এই যে বাইয়ের পরে কি বসছে, বাইয়ের পরে রিভার বসছে, বাই দ্য রিভার, রিভার দ্বারা আমি স্কুলে যাই, এরকম তো কিছু নাই। সো এখানে বিষয়টা হচ্ছে, এখানে কনটেক্সট দেখেও বুঝে নিতে হবে যে কী বোঝাতে চাচ্ছি, এই বাই কি দ্বারা নাকি এই বাই অন্য কিছু। সো যেহেতু বাই দ্য রিভার, তার মানে রিভারের পাশে। ধরেন কিছু একটা আপনার সরঞ্জাম কিছু একটা রাখছেন আপনি ওয়ালের পাশে, সেক্ষেত্রে বাই দ্য ওয়াল বলতে পারবেন, ঠিক আছে। ওই জিনিসটার কথা আগে বললেন, তারপর বাই দ্য বলে ওই নামটা বললেন। সো এবার আসেন, বাই দ্য রিভার মানে রিভারের কাছে। সো ওই প্রথমে এটার অবস্থান এটা বললাম, তারপর এটার অবস্থানটা বললাম, তার মানে সবগুলোই অবস্থানের জন্য ব্যবহার করতেছি। আন্ডার, হ্যাঁ, দ্য শুজ আর আন্ডার দ্য বেড, ধরেন বলতে চাচ্ছি দ্য শুজ আর আন্ডার দ্য টেবল, তাহলে টেবিলের নিচে কি আছে, শুজ আছে। ধরেন আমি বলতে চাচ্ছি যে ক্যাট আছে, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবল, টেবিলের নিচে একটা বিড়াল আছে, সো বা বিড়ালটি আছে। সো এই যে বিষয়টা, ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল, টেবিলের নিচে একটা বিড়াল আছে, এই আন্ডার অর্থ কি, নিচে অর্থে ব্যবহার করা যায়। সবে এই নিচের কিন্তু আরও অনেক অর্থ আছে, বিলো অর্থ নিচে আছে, হ্যাঁ, ডাউন অর্থ নিচের দিকে আছে, তারপরে আরও আছে না, বিনিট আছে। সো এটার কিন্তু একটা ভাইব আছে, এটা নিচে আছে, ঠিক আছে, ডিরেক্টলি নিচে আছে, কোনো কিছু আমি বোঝাতে চাচ্ছি, ওকে ফাইন। বিনিত আরও ফর্মাল, যখন আপনি কবি হবেন তখন বিনিট টিনিট ব্যবহার করতে হবে, আমরা দেখবো আর উপরে। সো আসেন, এবার আসেন আমরা যদি ওভার বলি, ওভারের কথা বলছিলাম যে ওভার অর্থ উপরে, অন অর্থ উপরে, এভাব অর্থ উপরে। ওভার হচ্ছে তখন উপরে যদি এইটা স্পর্শ করে না থাকে, আবার গতিশীল হয়, যেমন দ্য প্লেন ফ্লিউ ওভার দ্য সিটি, তাহলে সিটির উপর দিয়ে কিন্তু প্লেনটা ফ্লিউ করতেছে, অর্থাৎ উড়ে গেল, ফ্লিউ করছে মানে উড়ে গেছে। তাহলে এই যে প্লেনটা উড়ে গেছে, বিমানটি উড়ে গেল কিসের উপরে দিয়ে, ওভার দ্য সিটি, ওভার দ্য সিটি মানে সিটির উপর দিয়ে। আগে সিটিটার কথা বলবেন, প্রিপোজিশনের অর্থ দিতে গেলে এভাবে দিতে হয়, আগে অবজেক্টের কথা বলবেন, প্রিপোজিশনের পরে যেটা আছে ওইটার কথা বলবেন, তারপর নাউনটার কথা বলবেন, তারপর ওইটার অর্থটা দেবেন। তাহলে আগে বলেন সিটি, তারপর বলেন উপরে, মানে সিটির উপরে। তাহলে যাচ্ছিল গিয়েছিল কিসের উপর দিয়ে, সিটির উপর দিয়ে। ধরেন আমার মাথার উপর দিয়ে একটা কি কাক চলে গেছে, সেক্ষেত্রে আমার ওই ক্ষেত্রে বলতে হবে ওভার মাই হেড, কারণ ওই কাকটা গতিশীল, কথা বুঝতে পারছেন। সো গতিশীল কোনো কিছু, অর্থাৎ গতি থাকলে ওভার হবে, উপরে হইলে। আমার মাথার উপর অফকোর্স গতিশীল। সো আমার মাথার উপরে বৈশা আছে একটা কাক, সেক্ষেত্রে কিন্তু অনই বলতাম, ঠিক আছে। এবার আসেন বিটুইনের কথা যদি বলি, বিটুইনের কথা বলি, দ্য পার্ক ইজ বিটুইন টু বিল্ডিংস। সো এখন কথা হচ্ছে নির্দিষ্ট করে বলছে দ্য আর এল দিয়ে, এখানে টু বিল্ডিংস, দুইটা,
বিল্ডিংয়ের মধ্যে। একটা জিনিস মাথায় রাখবেন, বিটুইন সারা জীবন, বিটুইন সারা জীবন কিসের পূর্বে বসে, দুইটা টপিকের মধ্যে তুলনা করতে চাইলে বা বোঝাতে চাইলে সেক্ষেত্রে আমরা বিটুইন বসাবো দুইটা জিনিসের মাঝে, যে কোনো দুইটা জিনিস, মানুষ হইতে পারে, গরু ছাগল হইতে পারে, অথবা যে কোনো জিনিস হইতে পারে। সো এখন দ্য পার্ক ইজ, এই পার্কটা কী, ইজ বলে তো আসলে কমপ্লিমেন্টে দেবে না, তো এই পার্কটা কী? সো এই পার্কটা হলো কিসের মধ্যে, এখানে অবস্থান যেহেতু বলতে চাচ্ছি আমরা কিন্তু এখন অবস্থান নিয়ে পড়তেছি, যতগুলো আছে সবগুলো অবস্থানের জন্য, তার মানে শুধু ইন আর এটার কারবার না, অনেক কিছুই আছে যেগুলো অবস্থান বোঝাইতে ব্যবহার করা যায়। তো আমরা বোঝাতে চাচ্ছি এই অবস্থানের মধ্যে অবস্থিত, অর্থাৎ দুইটা বিল্ডিংয়ের মধ্যে অবস্থিত। এখানে বিল্ডিংয়ের নামও আলাদা করে থাকতে পারতো, বা বিটুইন বলে আমি এয়ারপোর্ট অ্যান্ড বলতে পারতাম, স্টেডিয়াম বলতে পারতাম, তাহলে স্টেডিয়াম এবং এয়ারপোর্টের মধ্যে বলতে পারতাম। বিটুইন বললে মাঝখানে এন দিয়ে আমরা আরেকটা সেন্টেন্স, আরেকটা দুইটা নাউনকে আলাদা আলাদা করে লিখতে পারি। আবার একসাথে যদি একই জাতীয় হয় সেক্ষেত্রে টু বিল্ডিংস বলে ফেলছি, আমি আর স্পেসিফিকলি বলছি না, সেক্ষেত্রেও কিন্তু পসিবল বিটুইন বলে। কিন্তু অ্যামাংও বলা যাবে, তখনই বলতে হবে অ্যামাং যখন এখানে দুইটা না হয়ে দুইয়ের অধিক হবে, আর দুইটা হইলে বিটুইন, দুইটার অতই সেম, মধ্যে বোঝায়। তাহলে পার্কটা হইলো কিসের মধ্যে, দুইটা বিল্ডিংয়ের মধ্যে, অর্থাৎ পার্কটা হইলো দুইটা বিল্ডিংয়ের মাঝামাঝি, ওকে, মাঝে অবস্থিত। এবার আসেন, আমি যদি বলতে চাচ্ছি যে অনেকগুলো ফ্রেন্ডের মধ্যে কিছু একটা, এই যে হি ওয়াজ সিটিং না বলে আমি বলতাম হি স্যাট, মানে পাস্ট টেন্সে বলছি যে সে বসেছিল অ্যামং হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের মধ্যে। অ্যামং হিজ ফ্রেন্ডস মানে তার বন্ধুদের মধ্যে, এইখানে বন্ধু একজন তো অবশ্যই নাই, এস দেখে প্রথমে বুঝে নিছি এটা প্লুরাল, এস দেখে প্রথমেই বুঝে নিছি, কিন্তু এরকম প্লুরাল না এটা যে দুইজনের প্লুরাল, এটা হবে অবশ্যই তিনজনের প্লুরাল, কারণ তিনজন বা তার অধিক, কারণ দুইয়ের মধ্যে বুঝাইতে বিটুইনই বসতো, যদি এখানে দুইজন ফ্রেন্ড থাকতো তাহলে বিটুইন বলতে হতো, আর যেহেতু এর বেশি বোঝাতে চাচ্ছি সেক্ষেত্রে আমার কি অ্যামং বলতে হচ্ছে। সো এখন ধরেন আপনার ক্লাসে দুইজন স্টুডেন্ট না, অনেক স্টুডেন্ট আছে, আপনি বলতে চাচ্ছেন যে কিছু খোলা টোলা নিয়ে আসেন, তাদেরকে খাওয়াবেন, তখন আপনি বলতে পারেন যে খোলাগুলো ভাগ করে দাও তাদের মধ্যে, তখন বলতে হবে ডিস্ট্রিবিউট দ্য ব্যানানাস অ্যামং দ্য স্টুডেন্টস, এভাবে বলতে হবে। তাহলে মানে অনেকগুলো স্টুডেন্টস, আর বিটুইন বলে মনে হয়তো যে আপনার ক্লাসে কোনো স্টুডেন্ট নাই, দুজন আছে, দুজনকে আপনি ডিস্ট্রিবিউট করতে যাচ্ছেন। এবার আসেন প্রিপোজিশন অফ টাইম। এতক্ষণ আমরা পড়ছিলাম যে সময়ের অবস্থানের পূর্বে এই যে স্থানের অবস্থান বুঝাইতে আমরা ব্যবহার করি কোনো একটা স্থানের কথা। এই যে দেখেন এখানে, এই যে আপনি স্থানের অবস্থানের কথা কীভাবে বুঝবেন, যে আপনি প্রশ্ন করেন প্রিপোজিশনকে, এই প্রিপোজিশনগুলো দেখলে প্রশ্ন করবেন, এই নামটা দেখে, কোথায়, দরজার কাছে, কোথায়, টেবিলের উপরে, কোথায়, ঢাকায়, কোথায়, রিভারের কাছে, পাশে। এবার দেখেন কোথায়, হ্যাঁ, বেডের নিচে না, এটা বলছিলাম, সিটির উপরে, কোথায়, আবার বিল্ডিংয়ের মধ্যে, আবার কোথায়, এদের মধ্যে। সো এইভাবে আমরা কম্পেয়ার করতে পারি, হ্যাঁ, ইউজটা দেখতে পারি। মজার বিষয় না, যে কোথায় দিয়ে আমি জিজ্ঞেস করলে পাচ্ছি মোটামুটি এই সমস্ত প্রিপোজিশনগুলো। তারপরে আসেন আবার আমরা যদি প্রিপোজিশনের টাইমের ব্যাপারে কথাবার্তা বলি, খুবই কমনগুলো প্রথমে বলবো, অনেক টাইপের আছে, এটা দুই নাম্বার দেখছেন না, এরকম অনেক আছে। যদি ধৈর্য থাকে লম্বা একটা প্রিপোজিশনের ক্লাস দেখতে পারতেন এবং আপনারা অনেক ইনফরমেশন পাবেন। এখানে সময়ের অবস্থান বোঝাতে ব্যবহৃত হয় কি, এগুলা, এট, অন, ইন, এতক্ষণ দেখছিলাম এই যে বাই, সেম জিনিসই, মানে অনেকটাই সেম। সো আমরা ওই যে শুধু স্থানের পূর্বে এগুলো আসে এরকম কিছু না, এর ব্যতিক্রমও আছে, তো বুঝতে পারছি এখন এটা দেখার পরে, তাই না? সো দ্য ক্লাস স্টার্ট হয় কখন, ক্লাস শুরু হয় অ্যাট 10 AM। বিষয়টা হচ্ছে কি জানেন, একটা ছোট সময়, একটা ছোট্ট দিনের একটা অংশ, সেক্ষেত্রে আপনি অ্যাড বসাইতে পারেন, ছোট্ট একটা সময়ের ক্ষেত্রে আপনি অ্যাড বসাইতে পারেন। এই যে স্পেসিফিক, যেটা ঘড়ি দেখে বোঝা যায়, সেক্ষেত্রে 11 AM, 10 PM, যা ইচ্ছা তা বলতে পারেন। সো এটা হচ্ছে এরকম ছোটো একটা সময়ের পূর্বে অ্যাড বসে। আরেকটু বড় যদি আমরা দিনের ক্ষেত্রে যাই, সেক্ষেত্রে অন বলতে হবে, অ্যাড বললে হবে না, সেক্ষেত্রে বলতে হবে অন মানডে, স্যাটারডে, সানডে, এরকম। হি ওয়াজ বর্ন অন সানডে, মানডে, এরকম, সে সোমবারে জন্মগ্রহণ করেছিল। এবার আসেন হি ওয়াজ বর্ন, এই জায়গায় আমরা সাল বোঝাতে চাচ্ছি। আরেকটু বড় হইলে এখানে অ্যাট, অন, ইন, আমার কাছে সুন্দর তিনটা প্রিপোজিশন। অ্যাট স্থানের পূর্বে বসে, ইন স্থানের পূর্বে বসে, অন স্থানের পূর্বে বসে, কিন্তু আবার সময়ের পূর্বেও এই তিনটা বসে। আরও আছে ব্যতিক্রম, এতক্ষণ যেটা দেখলাম এটাও আছে এখানে। সো দেখেন এক্ষেত্রে সময়ের ক্ষেত্রে এই বাইয়ের ব্যবহারটাও একটু ভিন্ন হয়, তাই না? সো অন দিয়ে এতক্ষণ উপরে বুঝছিলাম, সো এখানে কিন্তু আর উপরে হবে না, মানডের উপরে, এটা কি পসিবল না। সো এটা ওই বারে। সো এবার আরেকটু বড় সময়ের দিকে যদি যাই, তাহলে দেখেন সালের কথা বলছি, যে ইন 2020, যাই বলেন, হি ওয়াজ বর্ন ইন 2020। এবার কোনো একটা ঘটনা বলছে, শুধু জন্মগ্রহণ করবে এমনটা না, যে কোনো ঘটনা বললেন, তারপরে ইনের কথা বললে সাল আসবে ইনের পরে। এবার আসেন আমরা যদি বলি যে
মানে কোনো একটা বড় সময়ের পূর্বে ইন আসবে। এবার আসি আমরা যদি বলি ইভিনিংয়ের কথা বলছি, অর্থাৎ ইভিনিং হোক আর যাই হোক, 5 PM এখানে পসিবল, যে এখানে 10 AM এখানে পসিবল। তো এখন যদি আমি এখানে লিখি 10 AM, তাহলে এট হইল না কেন? এখানে এট কেন বসাবো না যদি আমি এখানে 10 AM বসাই? আগে তো বসছিল। সো একটা জিনিস মাথায় রাখবেন, যখন কোনো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বোঝাতে চাইবেন, সময়ের মধ্যে শুধু বাই দ্বারা শিখছিলেন, বাই অর্থ কি শিখছিলেন? দ্বারা, কিন্তু এখন দেখলেন বাইয়ের অর্থ কাছেও হয়, বাইয়ের অর্থ মধ্যেও হয়, মানে কোনো একটা নির্দিষ্ট সীমার মধ্যে, টাইমের ক্ষেত্রে সীমা বোঝায়। সো ফিনিশ দ্য ওয়ার্ক, কাজটা শেষ করো কি? বাই দ্য ইভিনিং, সন্ধ্যার মধ্যে। বাই 10 AM, সকাল 10টার মধ্যে। এভাবে বলতে পারবেন। হ্যাঁ, প্লিজ কাম হেয়ার, অথবা রিটার্ন টু দ্য হোম, এভাবে বললেন ধরেন। পরে বলছেন যে বাই 5 PM, মানে বিকাল 5টার মধ্যে। সো যাই ইচ্ছা বলতে পারেন আপনি। তো বাই দিয়ে বলতে পারতেছেন যে কোনো একটা সময়ের, নির্ধারিত সময়ের মধ্যে বলতে পারেন। সো এবার আসেন বিফোর অর্থ পূর্বে, তাহলে এই যে পূর্বে, সোয়েটার পূর্বে, বিফোর 6 PM, আই অ্যারাইভ বিফোর 6 PM, আমি সন্ধ্যা 6টার মধ্যে পৌঁছেছি, অ্যারাইভড। এবার আসি উই উইল মিট আফটার লাঞ্চ। এই যে দেখেন এটা কখন, এখানে এতক্ষণ বলছিলাম যে কোথায় দিয়ে প্রশ্ন করলে পাবেন এগুলো। হ্যাঁ, কোথায় দিয়ে প্রশ্ন করলে মোটামুটি আপনি এই প্রিপারেশনগুলো পাচ্ছেন। আর এখন প্রিপারেশনগুলো প্রশ্ন করবেন যে কখন দিয়ে প্রশ্ন করলে যেগুলো প্রিপারেশন পাওয়া যায় মোটামুটি ধরতে পারেন এগুলো টাইম অফ প্রিপারেশন, যে প্রিপারেশন অফ টাইম। সো এই যে দেখেন তো আফটার লাঞ্চ কখন? লাঞ্চের পরে। বিফোর 6 PM কখন? 6টার পূর্বে। সো বিফোর অর্থ পূর্বে, অর্থগুলো কিন্তু আগেই আমি দিয়ে দিছি, এই লিস্টটা, প্রিপারেশনের লিস্টটা দেখবেন এবং ডেসক্রিপশনে আবার দিয়ে দেবো। সো আফটার লাঞ্চ, লাঞ্চের পূর্বে, লাঞ্চের পরে। সো ওই কথাটা আগে বলবেন, তারপর এটা অর্থ দেবেন, লাঞ্চের পরে। 6 PM এর পূর্বে। এরপরে আসেন, সব ক্ষেত্রে বা এর যুক্ত করতে পারবেন মাঝে মধ্যে যখন ম্যাচ করে। লাঞ্চ এর পরে, 6 AM এর পূর্বে। হ্যাঁ, এক্ষেত্রে যায় না, সন্ধ্যা, হ্যাঁ সন্ধ্যার লাগান, সন্ধ্যার মধ্যে, ঠিক আছে, এভাবে। এবার আসেন যখন যেটা ম্যাচ করে আর কি। সো এবার আসেন আমরা সিন্সের কথা যাই। সিন্স অর্থ হচ্ছে ধরে যদি দিয়ে দেন, সিন্স অর্থ যদি থেকে দিয়ে দেন, আর ফর অর্থ যদি ধরে দিয়ে দেন, তাইলে কিন্তু ঝামেলা শেষ, আর খুব একটা সমস্যা হবে না। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই জন্য মানে একটা অতীতের সময় থেকে একটা কাজ শুরু হলে যদি বর্তমানে চলমান হয়, সেক্ষেত্রে এরকম হয় আর কি। সো হি হ্যাজ বিন লিভিং হিয়ার সিন্স 2010। এইটা তারা বোঝাচ্ছে যে ওই 2010 থেকে শুরু করে এখন পর্যন্ত সে বসবাসরত আছে আর কি, বসবাস করতেছে। এরপরে আসেন এই ক্ষেত্রে আবার ফোর বলতে পারবেন কখন? এই 2010 সাল জানুয়ারি মাসেও ছিল, ফেব্রুয়ারি মাসেও ছিল, ডিসেম্বর পর্যন্ত সব মাসেই ছিল। এই জন্য এটা একেবারে ফিক্সড না বিদায় আমরা বলছি সিন্স। আর যদি ফিক্সড করে দেন যেমন 3 hours, 1 hour, 5 hours, 1 hour, 5 hours, এরকম যদি বলেন, সেক্ষেত্রে আপনি 4 বলতে পারেন। আপনি 2 ঘন্টা যাবত অঙ্ক করতেছেন, 4 বলেন। আপনি 3 ঘন্টা যাবত খেলাধুলা করতেছেন, 4 বলেন। তাহলে আই হ্যাভ বিন হিয়ার, আমি রয়েছি এখানে, ফর 2 hours, 2 ঘন্টা ধরে। আমি যদি বলতাম আই হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর 3 hours, 3 ঘন্টা যাবত আমি ফুটবল খেলতেছি। এই যে বিষয়টা যাবত বা ধরে, এটার অর্থ দিতে পারেন। ফর অর্থ যাবত বা ধরে। আর সিন্স অর্থ হচ্ছে কি? থেকে ধরতে পারেন, 2010 থেকে, 2011 থেকে, 1972 সাল থেকে। ওকে, আজান আসছিল। এবার আমরা 3 নম্বরে আসি, আজানের বিরতির পর আসলাম। প্রিপোজিশন অফ ডিরেকশন। এতক্ষণ দেখছিলাম কিন্তু টাইম নিয়ে দেখছিলাম, প্লেস নিয়ে দেখছিলাম। এবার আমরা দেখব প্রিপোজিশন অফ ডিরেকশন নিয়ে, ঠিক আছে? দেখেন তো, হ্যাঁ এমনিতেই বলছি যে আসলে ডিরেকশন বলতে এখানে দিক বা গতির অবস্থান, যেই প্রিপোজিশনগুলো দিয়ে আমরা বুঝাইতে পারবো, সেগুলো হচ্ছে আমরা এখন আলোচনা করব। দেখেন টুর কথা, আর টু একটা ভিআইপি প্রিপোজিশন, আমার খুব ভালো লাগে। টু এর পরে বার আসলে একটা হিসাব আছে, টু এর পরে কোনো জায়গার কথা আসলে আরেকটা হিসাব আসে। সো এই টুটা হচ্ছে কোনো কিছুর দিকে বা কোনো কিছুর প্রতি বোঝানোর জন্য না। সো আই অ্যাম গোয়িং, তার মানে আমি কোনো কিছুর দিকে বোঝাচ্ছি। অর্থাৎ আই এম গোয়িং টু লন্ডন, আমি লন্ডনে যাচ্ছি, বা লন্ডনের দিকে বা লন্ডনের প্রতি, অর্থাৎ লন্ডনে যাব। সো এবং গতিশীল ব্যাপারটা আছে।
আমি অবস্থান যদি করতাম লন্ডন, আই এম এট লন্ডন বলতাম। আই এম এট লন্ডন যদি মনে করে আমি ইংল্যান্ডের তুলনায় করতাম, বা আই এম, হ্যাঁ, আই লিভ ইন লন্ডন এভাবে বলতে পারতাম, এট ইন বলতে পারতাম। কিন্তু বিষয়টা হচ্ছে এটা গতিশীল, এটা গতিশীল। আমি লন্ডনের দিকে যাওয়ার প্ল্যানিংয়ে আছি বা যাচ্ছি, সো তখন কিন্তু এই বিষয়টা কথাটার মাঝে একটা গতিময়তা আছে আর কি। এই জন্য আমরা টু বসাই, অর্থাৎ কোনো কিছু দিকে বুঝাইতে আই এম গোয়িং টু স্কুল আর কি। হ্যাঁ, ধরেন আমি স্কুলের দিকে যাচ্ছি, সেটাই বলতে চাচ্ছেন, কোনো সমস্যা নাই, টু বলতে পারেন, তখন ওটার ওই দিক বোঝানোর জন্য। আর এটাও সেম কথাই, লন্ডনের দিকেই হোক আর লন্ডনেই হোক, সেক্ষেত্রে আমরা ওই কথাটা দিক দুঃখ কথাটা বলতে হচ্ছে না বাংলায়, কথা বুঝতে পারছেন, বাংলায় বলতে হচ্ছে না, কিন্তু আসলে বিষয়টা হচ্ছে যে ওই জায়গাতে, ঠিক আছে, ওই জায়গাতে যাচ্ছি। তো যাওয়ার দিকে যেহেতু আমার গতিময়তা আছে ওই কথাটার মধ্যে, সেই জন্য আমি বলছি আর কি ট্রু, বুঝতে পারছেন। যদি বসবাস করতাম, স্টে করতাম, তখন তো আর এই ট্রু বলতে হতো না। আবার এই সেম জায়গার কথাই বলছি, ধরেন লন্ডনই বলছি, ধরেন আমি স্কুলের কথাই বলছি, তখন তো আর এই ট্রুর কথাটা আসতো না যদি আমি ওইখানে অবস্থানই করতাম। সো এখানে গতিময়তার একটা ব্যাপার স্যাপার আছে, এটা মাথায় রাখবেন। ধরেন আমি কাউকে মুভ করতে চাচ্ছি, এক জায়গা থেকে আরেক জায়গায় নিচ্ছি, তখন ফ্রম বলে টু বলতে হবে, টু অমুক জায়গা, তো কোথায়, তখন প্রশ্ন আসবে কোথায়, ওই জায়গাতে আমি মুভ করতেছি কিছু একটা, বা আমি নিজেই মুভ করতেছি, বা আমি মুভ করছিলাম। হ্যাঁ, ধরেন আমি বলতে চাচ্ছি আই মুভড টু আ নিউ স্কুল, আমি নতুন একটা স্কুলে মুভ করছিলাম। তো আমি নতুন একটা স্কুলে যে গিয়েছিলাম বা মুভ করছিলাম, ওইটা কিন্তু টু বলে বলছি, কেন? কারণ গতি ছিল বিষয়টাতে, বিষয়টাতে একটু গতি ছিল, ভাইব বোঝার চেষ্টা করবেন। এটা ওই গতি ছোলার গতি বুঝবেন না, শুধু কথাটার ভাইবটা বোঝার করবেন। ভাইবের মাঝে একটা গতিময়তা আছে, মুভিংয়ের একটা ব্যাপার আছে, চলমান একটা ব্যাপার স্যাপার আছে, ঠিক না? আই মুভড, এটা কন্টিনিউয়াস টেন্সে যে হবে এমনটা না, আমি বলছি আই মুভ টু নিউ স্কুল, আই মুভ টু আ নিউ স্কুল, তখন কিন্তু আমি মুভ করেছিলাম, কোথায় করেছিলাম? টু আ নিউ স্কুল, নতুন একটা স্কুলে, ইন বলি নাই কিন্তু সেক্ষেত্রে। সো এই জিনিসটা মাথায় রাখবেন। সো এবার বলেন, বা এট বলি নাই কিন্তু, স্কুলে এট স্কুল বলি নাই কিন্তু। সো এটা মাথায় রাখবেন গতিময়তার ব্যাপারটা টুর ক্ষেত্রে। এবার আসেন, হি কেম ফ্রম ইন্ডিয়া, মানে কোনো কিছু থেকে, কোনো একটা জায়গা থেকে বোঝানোর জন্য আমরা ফ্রম বসাইতে পারি, এবং ফ্রমের অর্থ আসলে থেকেই হয় সাধারণত, না অমুক জায়গা থেকে, ইন্ডিয়া থেকে। এবার আসেন ইন্টুর কথা, ইন্টু আর ওয়ান টুর সুন্দর ব্যবহার আছে। ইন্টু হচ্ছে বাহির থেকে কোনো কিছু ভিতরে প্রবেশ করলে, আমার একটা রিডিংয়ের ভিডিওতে এরকম বলছিলাম যে বাহির থেকে কোনো কিছু ভিতরে প্রবেশ করলে ইন্টু হয়। ধরেন আমি বলছি শি ওয়াকড ইনটু দ্য রুম, তার মানে সে বাহিরে ছিল, সে বাহিরে ছিল আর হেঁটে 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 পরে ভিতরে ঢুকছে। অর্থাৎ একটা জিনিসের মধ্যে গতিময়তাও আছে বটে, কিন্তু গতিময়তা তো অবশ্যই আছে, কিন্তু একটা একটা মাধ্যম থেকে বা একটা অবস্থান থেকে আরেকটা অবস্থানে গেছে, অবশ্যই সেটা বদ্ধ জায়গায় গেছে, এরকম হইতে পারে, একটা বদ্ধ জায়গায় গেছে। ধরেন আপনি একটা মাঠে দৌড় মারলেন আর একটা রুমের ভিতরে দৌড়ে ঢুকতে চাচ্ছেন, আপনার একটা গতির মধ্যেও একটা পরিবর্তন আসবে। তখন আপনি মাঠে যেভাবে দৌড়াবেন, দরজার সামনে এসে সেম দৌড় দেবেন না। সো একটা অবস্থানে ছিলেন মাঠে, তারপর আপনি ভিতরে ঢুকছেন, অথবা আপনি বাইরে ছিলেন, একটা অবস্থানে ছিলেন, তারপর আপনি ভিতরের অবস্থানে ঢুকছেন। অর্থাৎ আপনি রুমের বাইরে ছিলেন, তারপর ইন্টু করছেন রুমের ভিতরে। এবার এই জন্য ইন্টু। ধরেন কাপের মধ্যে পানি ডালতেছেন, তার মানে কেতলিতে পানিটা ছিল, অথবা একটা ফ্লাক্সে ছিল, অথবা জগে ছিল। তো জগ থেকে আপনি পানিটা ডালছেন কাপে, তাহলে আগে ছিল একটা অবস্থানে, চলে আসলো কাপে, ইন্টু দ্য কাপ তখন হবে। আমি বলছি যে পানি ডালো, তাহলে পোর দ্য ওয়াটার, পোর ওয়াটার, কোথায় ডালবে? ইন্টু দ্য কাপ, কাপের ভিতরে, তার মানে অন্য কোথাও যাবে, ফ্রম দ্য কেটলি, ফ্রম দ্য জগ, যাই বলেন। সো এবার বলতে পারেন। সো ইন্টু তখনই হবে যখন একটা বাহির থেকে কিছু, একজন মানুষ জাম্প দিছে, কোথায়? পানির মধ্যে ডাইভ দিছে, দ্য ডাইভ ইন্টু দ্য ওয়াটার, কারণ সে আগে বাতাসে ছিল, মানে স্থলের মধ্যে ছিল, পরে পানিতে পড়ছে ধরেন। সো একটা অবস্থান থেকে একটা অবস্থানে গেলে ইন্টুর কথাটা আসে। আমরা এবার আসি অন্টু। কখন অন্টু জিনিসটা তখনই হবে যখন কোনো কিছুর উপরে হবে। জাম্প করছে, একটা জিনিস জাম্প কইরা, ধরেন একজনে প্রবেশ করছে পানির মধ্যে, জাম্প কইরা প্রবেশ করছে রুমের মধ্যে, ধরেন সে ছাদ থেকে জাম্প করছে আর ছাদ ছিল ফাটা, সমস্যা না, ইন্টু বলতে পারতেছেন তখন। কিন্তু এটা হচ্ছে একটা বার সরাসরি ধরেন প্লেন থেকে জাম্প করে সে পড়ছে ছাদের উপরে, সেক্ষেত্রে তো আর অন্টু বলবেন না, সে তো খোলা মাঠেই আছে, টেবিলের উপরে আছে, কিছু একটা করছে, হ্যাঁ, জাম্প পারছে, টেবিলের উপরে লাভ দিছে, সে না শুধু বিড়ালেও দিতে পারে, জাম্প দিয়া পড়ছে ওই জায়গায়। সো এখানে কিন্তু একটা সমতল জায়গায় পড়ছে, এই জন্য অন্টু, মোটামুটি স্পর্শ করে সে আছে। আর ইন্টু বলার ক্ষেত্রে সে কিন্তু স্পর্শের ব্যাপারটা আসছে না, একটা এরিয়ার মধ্যে বদ্ধ, একটা এরিয়ার মধ্যে সে ঢুকছে, বুঝতে পারছেন? আবার এই ক্ষেত্রে কিন্তু ওই যে পানির মধ্যে পড়লে সে কিন্তু পানির মধ্যে পড়ছে, ভিতরে গেছে, কিন্তু অন্টু বলার কারণে এটা ভিতরে না, উপরে তো স্পর্শ করে মোটামুটি আছে,
সেই ক্ষেত্রে আপনি অন বলতে পারেন। আপনি ছাদের উপরে জাম মারছেন গাছ থেকে, আরেকটা উঁচু গাছ থেকে, তখন কিন্তু অন্টুই বলতে পারেন, কারণ আপনি স্পর্শ করে উপরেই আছেন, কিন্তু ভিতরে কোনো বদ্ধ পরিবেশে আপনি ঢুকেন নাই। আপনি বুঝাতে চাচ্ছেন বদ্ধ পরিবেশ, সেক্ষেত্রে ইন্টু বলতে হবে। আপনি বুঝাতে চাচ্ছেন একটা স্পর্শ করে একটা ফাঁকা জায়গায় বা উপরে তোলে আসছেন, উপরে তোলে লাভ দিতেছেন, জাপ দিতেছেন, ফাল মারতেছেন, যাই বলেন, সেক্ষেত্রে অন্টু হবে। ধরেন আপনি আচ্ছা যাক, ওটা আমরা দেখছিলাম একবার ইয়াতে একটা গ্রাফে ছিল, হ্যাঁ ডায়াগ্রামে ছিল রাইটিং টাস্কে। আচ্ছা এবার আসেন দেখবো না, পরে আমি ভিডিওটা আপলোড করে করবো। শি ওয়েন্ট আউট অফ দ্য হাউস। আউট অফ, আচ্ছা এরকম দেখবেন প্রিপোজিশনের সাথে আবিজাবি জিনিসপাতি আছে, আমি আর নাম বললাম না। ধরে নেবেন এরকম একের অধিক জিনিসপাতি থাকলে প্রিপোজিশনের সাথে আরও আবিজাবি আছে, ইন ফ্রন্ট অফ, কী আছে আরও আবিজাবি আছে না ওপর সামনে, ইনও আছে, ফ্রন্টও আছে, ফ্রন্ট আছে না, ইন তো আছেই, প্রিপোজিশন আরেকটা আছে সাথে। সো যাই হোক, সো ইন ফ্রন্ট অফ একসাথে, এগুলো প্রিপোজিশনাল ফ্রেজ। এই যে আউট অফ, এটা প্রিপোজিশনাল ফ্রেজ। সো ধরে নেন সবগুলোই প্রিপোজিশন আজকে যা পড়তেছি। সো এই যে বিষয়টা আউট অফ টোটালটাই। সো শি ওয়েন্ট আউট অফ দ্য হাউস, সে বাইরে চলে গেল, কোনো কিছুর বাইরে অবস্থান করা বোঝাতেছে। একটা জায়গা থেকে একটা জায়গায় গেছে, ভিতর থেকে বাইরে, একটা অবস্থান থেকে আরেকটা অবস্থানে বাইরে গেছে, সেক্ষেত্রে আউট অফ দ্য হাউস, আউট অফ দ্য রুম, ঠিক আছে, আউট অফ দ্য হাউস, আউট অফ দ্য রুম, আউট অফ দ্য বিল্ডিং, যাই বলেন। সো কোনো একটা অবস্থান থেকে বাইরে বের হলে সেক্ষেত্রে আউট অফ বলি, ঠিক আছে, আউট অফ বলে থাকি আমরা। এবার আসি আমরা প্রিপোজিশন অফ কজ, রিজন, পারপাস, কারণ উদ্দেশ্য নিয়ে কথাবার্তা বলবো। আরও প্রিপোজিশন আছে। ডিউটুর ব্যবহার দেখছিলাম না, ডিউটুর ব্যবহার কি দেখছি, ডিউটুর ব্যবহার দেখি নাই? আচ্ছা দেখে থাকলেও অসুবিধা নাই, না দেখলেও হয়ে যাবে, হ্যাঁ এই তো এখন পাবো। সো বিকজ অফের কথাটা একটু দেখেন। বিকজ অফ মানে হচ্ছে কারণে, ডিউ টু অর্থ কারণে, ফর অর্থ কারণ বা রিজন বা জন্য, ঠিক আছে। সো এই যে বিষয়টা মানে এখন ক্ষেত্র বিশেষ অর্থ হবে। সো এই যে কারণে কোনো কিছুর এই যে কজ, রিজন, হ্যাঁ কারণ বোঝানোর জন্য আমরা এগুলো ব্যবহার করবো। তো দেখেন দ্য ম্যাচ ওয়াজ ক্যান্সেল, মানে ক্যান্সেল হয়েছিল ম্যাচটা, খেলাটা কিসের কারণে? বিকজ অফ রেইন, বৃষ্টির কারণে। রেইনটা হচ্ছে এখানে নাউনের পূর্বেই প্রিপোজিশন বসে, এই যে প্রিপোজিশনাল ফ্রেজ বসছে, বিকজ অফ রেইন। এখানে প্রিপোজিশন অনেক ক্ষেত্রে একটা প্রিপোজিশনের চেহারা একটা অ্যাডভার্বের মতো হয়ে যেতে পারে, একটা কনজাংশনের মতো চেহারা হয়ে যেতে পারে। টেনশন নিয়েন না, চিনতে হবে তখন সেক্ষেত্রে কোনটা কনজাংশন, কোনটা অ্যাডভার্ব, কোনটা প্রিপোজিশন। আমি কিন্তু অলরেডি ক্লজ নিয়ে ভিডিও দিয়েছি, হ্যাঁ কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে ভিডিও দিয়েছি, কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে ভিডিও দিয়েছি, ওগুলো দেখবেন, তাহলে বুঝতে পারবেন কোনটা প্রিপোজিশন হিসেবে বসে আর কোনটা কনজাংশন হিসেবে বসে। প্রত্যেকটা জিনিস দেখলে আপনি যত বেশি দেখবেন তত বেশি নলেজ অর্জন করতে পারবেন। সো এখানে প্রিপোজিশন হিসেবে বসে চোখ মুজেই বলতে পারতেছি, শুধু একটা নাউন আছে পরবর্তীতে। তাহলে এই নাউনটার কারণে মানে বৃষ্টির কারণে, তো বৃষ্টির কারণে এটা ঘটছিল ঘটনা, যা ঘটুক আমি বোঝাতে চাচ্ছি এইগুলোর ব্যবহারটা জাস্ট, ঠিক আছে না। এই জায়গায় আপনি এই কথাটা বলতে পারেন। সো ডিলেটা দেরি হয়েছিল কেন? যানজটের কারণে, ডিউ টু ট্রাফিকের কারণে। যাক বাংলা বলছি, বাংলিশ না, শুধু ইংলিশ বলছি, আর কিছু না। ডিউ টু ট্রাফিকের কারণে। সো এই যে কারণে বর্ষাতে এটা ব্যবহার করতে পারতেছি, রিজনটা বলে দিলাম। হ্যাঁ, এই গিফটটা কার জন্য? এই জন্য, তোমার জন্য। পারপাসটা কি? উদ্দেশ্যটা তোমার জন্য। শেষ, উদ্দেশ্য তোমাকে দিলাম। এই যে ফর তো এমনিতেই জন্য, আই এম ওয়েটিং ফর ইউ, তোমার জন্য অপেক্ষা করতেছি। ওকে, প্রোনাউন আসছে এখানে, কিন্তু নাউন আসে নাই। হ্যাঁ, নাউন বা প্রোনাউন দুইটা থেকে একটা আসতে পারে, সমস্যা নেই। এবার আসেন প্রিপোজিশনে পড়ে আর কি, নাউন অথবা প্রোনাউন আসে, এগুলোর সাথে আসলে সংযোগ স্থাপন করে একটা প্রিপোজিশনে, একটা বাক্যের সাথে, একটা সেন্টেন্সের সাথে সংযোগ স্থাপনকারী হচ্ছে প্রিপোজিশন। সো এবার আসেন প্রিপোজিশন অফ ম্যানার নিয়ে কথাবার্তা বলি, নাম রাখতে যাইয়া। কোনো কাজ কিভাবে হচ্ছে তা বোঝাতে ব্যবহৃত হয়। কোনো কাজ কিভাবে হচ্ছে, ধরেন আমি কিছু একটা দ্বারা কিছু একটা কাজ করতেছি, লাঠি দিয়া সাপ মাইরে ফলাইতেছি, তাহলে একটা লাঠি হচ্ছে আমার একটা মাধ্যম, যেটা দিয়ে আমি কি করব, কিভাবে মারবো। এই কিভাবে দিয়ে প্রশ্ন করলে আসলে মূলত অ্যাডভার্ব অফ ম্যানার চেনা যায় আর কি, ওগুলো নিয়ে আলাদা ভিডিও হবে। এখন জাস্ট এটা মাথায় রাখেন যে আমি কোনো কিছু দ্বারা কোনো কিছু করতেছি, সেই ক্ষেত্রে আমি ওই প্রিপোজিশনগুলো ব্যবহার করব। সো এই প্রিপোজিশনের মধ্যে প্রথমটা হচ্ছে বাই অর্থ পাশে পড়ছিলাম, বাই অর্থ মধ্যে ওই একটা নির্দিষ্ট সময়ের মধ্যে পড়ছিলাম। বাইয়ের অর্থ ধারাও হয়,
এখন আমরা পাচ্ছি মোটামুটি দ্বারার কথা। কি দ্বারা? কার দ্বারা? সে ট্রাভেল করছিল কি দ্বারা? বাই বাস দ্বারা। সো এই দ্বারা তখন হচ্ছে দ্বারা। কেউ কিছু একটা করছে অমুক দ্বারা হয়েছে, এটাও বাই। এবার দেখেন সে রোড, সে লিখছিল কি দ্বারা? উইথ দ্য পেন। এখানে একটা বিষয় আছে, ধরেন আমি যদি আবার একটা এর কথা বলি, তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই কোনো যানবাহনের ক্ষেত্রে হলে দ্বারা বলতে হবে, না যানবাহন দ্বারা বুঝাইতে চাইলে বাই বলতে হবে। হ্যাঁ, তো বাইয়ের তো আরও অনেক অর্থ আছে, তার মধ্যে একটা হচ্ছে কোনো যানবাহন দ্বারা কোনো কিছু হয়েছে, সেক্ষেত্রে আপনি বাই বলতে পারেন। এখানে বলতে পারবেন না আবার উইথ দিয়ে আমি দ্বারা বসাবো, যেরকমটা এখানে বলছে হি রোড উইথ আ পেন, একটা কলম দিয়ে কি লিখেছিল, সে লিখেছিল একটা কলম দিয়ে। এখন আপনি বলতে পারবেন না গাড়ি দিয়ে সে ট্রাভেল করেছিল, এই দিয়ে অর্থে আমি উইথ বসালে তো হয়ে যাচ্ছে না, উইথ বলা যাবে না, কারণ এটা যানবাহনের ক্ষেত্রে কোনো কিছু বসাতে দিয়ে প্রসঙ্গটা আনতে চাইলে বা দ্বারা অর্থ প্রসঙ্গটা আনতে চাইলে যানবাহনের ক্ষেত্রে বাইই বসবে। আর যানবাহন ছাড়া হইলে এখানে আবার বাই কেন বলতে পারবেন না? আপনি বাই তো দ্বারাই বলতে চান, যে কলম দ্বারা লিখেছিল, এটা তো বললে কথাটা তো ম্যাচ করতেছে, এই বাই তো অর্থ দ্বারাই। গ্রামাটিক্যালি মিস্টেক হবে, কারণ হচ্ছে কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে যদি কোনো কিছু করা হয়, সেক্ষেত্রে বলতে হবে ওই দিয়ে, ইংলিশটা বলতে হবে উইথ আ পেন, কলম দিয়ে। এই কলমটা হচ্ছে এখানে ইনস্ট্রুমেন্ট। কোনো যন্ত্রপাতি, কোনো টুলস ইউজ করলে আপনাকে বলতে হবে উইথ। আর যদি কোনো যানবাহনের ক্ষেত্রে বলতে হবে বাই, অন্য প্রসঙ্গে বাই। কিন্তু কোনো টুলসের ক্ষেত্রে আপনি বলতে চাচ্ছেন টুলস বিষয়টা আসতেছে, তখন কিন্তু ওইখানে একটা টুলস ইউজ করে কিছু একটা কাজ করা হয়েছে বলে ওইখানে উইথ। এই উইথ অর্থ দ্বারা বা দিয়ে দেন, কোনো সমস্যা নাই, দিয়ে বা দ্বারা একই অর্থ দাঁড়ায় বাংলায়। কিন্তু বিষয়টা হচ্ছে বুঝতে হবে এখানে বাই বলা যাবে না, কারণ বাই দ্য পেন, কলম দিয়ে লিখেছি বা কলম দ্বারা লিখেছি, এটা বলা যাবে না, কারণ এটা একটা টুল যেটা ইউজ করা হয়েছে ওই লেখার ক্ষেত্রে। কিন্তু এইখানে দেখেন বলতে পারেন যে এটা তো একটা ইনস্ট্রুমেন্ট, যন্ত্রপাতি ধরে নিলাম কার, তো এই ক্ষেত্রে কেন না? এটা তো যানবাহন, মাথা রাখতে হবে এটা যানবাহন দ্বারা কোনো কিছু ঘটাইছেন আপনি, সেক্ষেত্রে বাইয়ে বসবে সারা জীবন। আরও কথাবার্তা আছে যানবাহনের হিসাব, যে বাই রিক্সা টাচ করে বলা যাবে না, কাহিনী আছে আরও অনেক কিছু আছে, সব ক্ষেত্রে বাই বলা যাবে না, টাচ করে বাই বলা যাবে না, যানবাহন দেখলেই বাই বলা যাবে না। এইটার কনফিউশনের একটা বিষয় যেটা আছে, ওইটা নিয়ে একটা ভিডিও আসবে, আপাতত ধরে নেন বাই কার, বাই বাস বলতে পারবেন, ঠিক আছে, যানবাহনের ক্ষেত্রে। সো আরও আছে কনফিউশনের অনেক ভিডিও আসবে, আমার একটা ভিডিও আসবে যেখানে অনেক ধরনের আলোচনা আসবে, যত কনফিউশন আছে সব নিয়ে আলোচনা করবো একটা ভিডিওতে, যাতে সব পেয়ে যান একসাথে। হি রানস লাইক এ চিতাবাঘ আর কি। ওকে ফাইন, এবার আসেন হি রান, সে দৌড়েছে লাইক। এই লাইক অর্থ যদি আপনি বার্ব ধরে নেন, লাইককে বার্ব ধরে নেন, তাইলে রানসকে কি ধরবেন? জীবনটা লাইক বার্ব না, এটা মাথা রাখবেন। দেখছেন একটা প্রিপোজিশন বার্বের মতো কাজ করতে পারে, একটা প্রিপোজিশন কনজাংশনের মতো কাজ করতে পারে, দেখতে একই রকম, কিন্তু তার ক্ষেত্র বিশেষ, কোন প্লেসে আছে এটার উপর ভিত্তি করে অর্থ চেঞ্জ হবে, তার নাম চেঞ্জ হবে। কথা বুঝতে পারছেন? সো এটাকে এখন ওই জায়গায় যদি বসতো, এটা ধরেন এখানে বসতো, সেক্ষেত্রে কিন্তু এটা বার্বের কাজ করতো। রানের জায়গায় যদি লাইকটা বসতো, বার্বের কাজ করতো, সেখানে প্রিপোজিশনের কাজ করতো না। সো এটা এই লাইকটাই তখন হয়ে যেত বার্ব। এখন কিন্তু এই লাইকটা আছে কি প্রিপোজিশন, এটা প্রিপোজিশন। সো সে রানস লাইক এ চিতা, সে মতো, এই লাইক অর্থ হচ্ছে মতো, আনলাইক এই প্রিপোজিশনের আর একটা বিপরীত আছে মতো না, যেটা এটাকে বলে আনলাইক। সো আমরা পড়বো। সো আনলাইক, ডিসলাইক বলতে পারবেন না, বার্বের ক্ষেত্রে ডিসলাইক বলবেন, ওকে। পছন্দের ক্ষেত্রে। এবার আসেন এটা বার্ব না, এটা হচ্ছে প্রিপোজিশন, এক্ষেত্রে বিপরীত করতে চাইলে আনলাইক, ডিসলাইক হবে না। সো শি রানস লাইক এ চিতা, একটা চিতার মতো সে দৌড়ায়। লাইক শি লুকস লাইক বলি না, লুকস লাইক হার মাদার, এভাবে বলি না অনেক সময়। সো এই যে লাইক, এই লাইকটা হচ্ছে, এই লুকসটা হচ্ছে বার্ব, পরে লাইক বলছি, ওই লাইকটা হচ্ছে মতো। হ্যাঁ, ওই জিনিসটার মতো, কিছু একটার মতো বুঝাইতে গেলে লাইক বলে বলবা। তো আপনি বলতে চাচ্ছেন যে আমার অনেক কিছু আছে বলে বলছেন লাইক। এখানে যেমন
I have I have many things. আমার অনেক জিনিস আছে, লাইক যেমন পেন পেপার পেন্সিল, আবিজাবি পেন পেপার পেন্সিল। সো এইগুলো বলতে পারবেন। লাইকের অনেক ব্যবহার আছে। হ্যাঁ, তো এবার আসি আমরা যদি আমরা একটু যাই প্রিপোজিশন অফ কম্প্যারিজনের দিকে যাই, তাইলে একটা কম্প্যারিজন দেখে নিই। সো এই জিনিসটা হচ্ছে দেনের ব্যবহারটা আমরা দেখব। দেনটা একটা প্রিপোজিশন হিসেবে বসতে পারে, দেন একটা কনজাংশন হিসেবে বসতে পারে। ওই যে আমরা 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 দেখছিলাম কি দেন অনেক কাজ আছে, যাই হোক এখানে আমরা একটা প্রিপোজিশন হিসেবে দেখে নিই। যাক, সো হি ইজ টলার দেন মি, কম্প্যারিজন করছে, তুলনা করছে এখানে। মি আমার চেয়ে, কার সাথে? এর সাথে আমার তুলনা করছে। সে টলার আমার চেয়ে, সে লম্বা আমার চেয়ে। ওকে ফাইন, এবার আসেন প্রিপোজিশন, এইখানেও প্রিপোজিশন হিসেবে বসছে। দেন এরপরে আসছে কি অবজেক্ট, প্রোনাউনটা আসছে না, প্রোনাউনটা আসছে, প্রোনাউনের অবজেক্ট রূপটা আসছে। এবার আসেন আমরা যদি প্রিপোজিশন অফ পসেশন দেখি, মালিকানা বোঝানোর জন্য আমরা ব্যবহার করতে পারি দ্য পেজেস অফ দ্য বুক। তাহলে বইয়ের অধীনে আছে এই জিনিসটা, দ্য পেজেস অফ দ্য বুক, ওই বইয়ের পেজগুলো। আর টর্ন মানে বইয়ের পৃষ্ঠাগুলো বা পেজগুলো ছিঁড়া। সো এখন বিষয়টা হচ্ছে আমি যদি বোঝাতে চাই, আমি যদি বলতে চাই দ্য ওনার অফ দ্য শপ, ওনার অফ দ্য শপ আমি বলতে চাচ্ছি, ওনার অফ দ্য শপ, তাহলে ওই শপের মালিক কোনো একটা জিনিসের অধীনে কিছু টাকা, অফ দিয়ে প্রিপোজিশনটা ব্যবহার করতে। দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রেসিডেন্ট, এভাবে আমরা বলতে পারি। দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, এইভাবে আমরা বলতে পারি না। এই অফের অর্থ এর দাঁড়ায়, এর। ওই যে বই থেকে বইয়ের কি, ওই বইয়ের ওই জিনিসটা আগে বলেন, ওই অংশটা পরের অংশটা, তারপরে বলেন এর, তারপরে বলেন এই অংশটা, তাইলে দেখবেন অর্থ দিতে পারতেছেন। বই এর পেজগুলো আর কি টন, টনের অর্থ ছিঁড়া, চেরা। এবার আসেন আমরা প্রিপোজিশন অফ মেজারমেন্ট নিয়ে পড়ি। প্রিপোজিশন বোঝাতে ব্যবহৃত, পরিমাণ বোঝাতে ব্যবহৃত হয় কি যেগুলো, তার মধ্যে একটাই ব্যবহার আমরা দেখব, পার। এই পারটা, পার অর্থ প্রতি, ইচের মতো অর্থ, এর মতো অর্থ, আর্টিকেল আ এন এগুলো আছে। পার অর্থ প্রতি, তাহলে প্রতি আওয়ারে। এই যে হি আর্নস $10, সে $10 ইনকাম করে, এই যে পার আওয়ারে, প্রতি ঘন্টায়, পার ডে, পার সেকেন্ড, পার মিনিট, প্রতি মিনিটে, প্রতি সেকেন্ডে, প্রতিদিনে, এভাবে পার বলে বলতে পারেন। এই পারটা মনে রাখবেন একটা প্রিপোজিশন। এখানে আসি আমরা আরও প্রিপোজিশন দেখি এজেন্সি ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে। কোনো কিছুর মাধ্যমে বোঝাইতে আমরা যে প্রিপোজিশনগুলো ব্যবহার করে থাকি, এগুলো আমরা দেখব এজেন্ট হিসেবে বসে। তাই দ্য বুক ওয়াজ রিটেন, এই যে রিটেন হয়েছে কার দ্বারা? শেক্সপিয়ার দ্বারা। এখানে দ্বারা অর্থই বসছে, শেক্সপিয়ার দ্বারা লেখা হয়েছে। কোনো কিছুর মাধ্যমে কোনো কিছু করা, ধরেন এটা কার মাধ্যমে হয়েছে? এই বইটা প্রশ্ন করে কার মাধ্যমে লেখা হয়েছে? শেক্সপিয়ারের মাধ্যমে লেখা হয়েছে। ওকে ফাইন। হ্যাঁ, এবার আসেন আমরা যদি এই যে কাট দ্য পেপার, হি কাট দ্য পেপার, পেপারটা কাটছে কিসের দ্বারা কাটছে? উইথ সিজার্স, আগে পেন দিয়ে উইথ আ পেন বলছিলাম না, ঠিক তেমনি এই দ্বারা, শেক্সপিয়ার দ্বারা ব্যক্তি আসছে, আর এখানে একটা ইনস্ট্রুমেন্ট আসছে, একটা যন্ত্র আসছে। সিজার্স মানে কাঁচি না, কাঁচি, আমাদের এলাকায় এটাকে খেঞ্চি বলে, খেঞ্চি। আচ্ছা, সিজার্স দ্বারা কাটছে, এই যে সিজার্স দ্বারা কাটছে একটা ইনস্ট্রুমেন্ট ব্যবহার করেছে, এই জন্য বাই না বলে ইয়ে উইথ বলতে হবে, একই জিনিস। এটার অর্থ দ্বারাই দেন আর দিয়েই দেন, সেম কোথায় তো দাঁড়ায়, দাঁড়ায় তো একই কথা। এবার আসেন আমরা প্রিপোজিশন অফ কন্ট্রাস্ট অ্যান্ড কনসেশন নিয়ে, বিরোধ বা ছাড় বোঝাতে ব্যবহৃত হয়, যেগুলো ডেসপাইট, ডেসপাইট বলে আমরা ব্যবহার করতে পারি। ডেসপাইট দ্য রেন, ডেসপাইট মানে ওই ইনস্পাইট অফের মতো আর কি, কি এখানে একটা প্রিপোজিশন হিসেবে বসছে। তো এই যে ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ। সো ডেসপাইট দ্য রেইন, বৃষ্টি থাকা সত্ত্বেও আর কি, বা বৃষ্টি সত্ত্বেও, উই ওয়েন্ট আউট, আমরা বাইরে গিয়েছিলাম। এবার আসেন আমরা যদি আরেকটা দেখি, সমর্থন বা বিরোধিতার জন্য আমরা এগুলো ব্যবহার করি। এই যেমন আমরা বিরোধিতা করব এখন, এগেনস্ট, এগেনস্ট কার এগেনস্টে? হি ইজ এগেনস্ট স্মোকিং, স্মোকিংয়ের এগেনস্টে। তাইলে সে কিসের বিরুদ্ধে? হি ইজ, তার পরিচয় দিলাম প্রথমে, এগেনস্ট স্মোকিং, স্মোকিংয়ের বিরুদ্ধে, মানে ধূমপানের বিরুদ্ধে। উই আর ড্যাশ, এখন কিসের সাপোর্টে আছি? ইকুয়াল রাইটসের সাপোর্টে আছি আমরা। তাহলে এটা বিরোধিতার জন্য, এটা সাপোর্টের জন্য ইউজ করছি। বিরোধিতার জন্য এগেনস্ট অর্থই আসলে বিরুদ্ধে, আর ফর অর্থ জন্য বা পক্ষে।
তাহলে পক্ষে অবস্থান করার ক্ষেত্রে শুধু জন্য না এখানে জন্য দিলে কিন্তু অর্থটা আপনি সেম জিনিসই দাঁড়ায় মোটামুটি। সো অর্থ তো সেমই দাঁড়াবে তখন জন্য দিলেও, যে ইকুয়াল রাইটসের জন্য ঠিকই তো দাঁড়ায়। তো আমরা এই ক্ষেত্রে মাথায় রাখতে পারেন সমর্থনের ক্ষেত্রে আমরা ফর বসাইতে পারি। উই আর কিসের সমর্থনে? ইকুয়াল রাইটসের সমর্থনে, ইকুয়াল রাইটসের জন্য আসি আর কি আমরা। তাহলে আমরা সমান অধিকারের পক্ষে বা ইকুয়ালস রাইটসের পক্ষে। তাহলে এই পক্ষপাতিত্ব সমর্থন আর কি, পক্ষে বুঝাইতে ফর বসে, বিপক্ষে বুঝাইতে এগেনস্ট বসে, বিরুদ্ধে বুঝাইতে এগেনস্ট বসে। এবার আসেন আমরা প্রিপোজিশন অফ এক্সেপশন একটু দেখে নিই, ব্যতিক্রম বুঝাইতে আমরা যেগুলো ব্যবহার করি। যেমন এভরিওয়ান কেম, প্রত্যেকে আসছিল, অ্যাকসেপ্ট জন, একজন ব্যক্তির কথা বলছি, জন ছাড়া সবাই আসছে। ওকে, আমরা বলছিলাম কি প্রিপোজিশন অফ এক্সেপশন, মানে আমরা কিছু এক্সেপশন নিয়ে কথাবার্তা এখন বলতে চাচ্ছি। মানে একটা জিনিস ছাড়া, একটা ব্যক্তি ছাড়া, একটা জিনিস ছাড়া কোনো একটা কাজ করা বা এরকম কিছু একটার ক্ষেত্রে আমরা এরকম অ্যাকসেপ্ট ব্যবহার করব, বাট ব্যবহার করব, উইদাউট ব্যবহার করব। সো দেখেন একটু হালকা পার্থক্য আছে, মুখে কথাবার্তা লেগে যাচ্ছে, পার্থক্য আছে। সো এভরি ওয়ান কেম অ্যাকসেপ্ট জন, মানে জন ছাড়া, এই যে অ্যাকসেপ্ট জন এখানে বলতে পারতেন অ্যাকসেপ্ট জন। দেখেন কোনো একজন ব্যক্তি ছাড়া আমি একটা কাজ করতেছি, তাহলে বা কেউ একটা কাজ করতেছে, এই যে হি এভরিওয়ান কেম, প্রত্যেকেই বা সবাই এসেছিল, কে ছাড়া? অমুক ছাড়া, অ্যাকসেপ্ট জন। দেখেন ব্যক্তির ক্ষেত্রে আমরা ওই অমুককে ছাড়া তমুককে ছাড়া আমরা একটা কথা বলতে পারতেছি। এবার দেখেন আবারও আমরা সেম কাজটাই করতে পারি, অ্যাকসেপ্টের জায়গায় বাট বসাইতে পারি, কোনো সমস্যা নাই। নো ওয়ান নোজ বাট মি, কেউ জানে না আমি ছাড়া কেউ জানে না, বা আমাকে বাদে কেউই জানে না। হ্যাঁ, এই জিনিসটা এভাবে না বলে আমি ছাড়া কেউই জানে না এভাবে বলা, এটাই সুন্দর লাগে। সো ম্যাচ করে এইভাবে বলতে পারি, আমি ছাড়া বা আমাকে ছাড়া কেউই জানে না। হ্যাঁ, মানে আমি জানি শুধু জিনিসটা। সো এখন কথাটা হচ্ছে এই যে আমি ছাড়া, এখানে এক্সেপ্ট জন ছাড়া একই অর্থে প্রায়, বাট এখানে পার্থক্যটা হচ্ছে এটা একটু ফর্মাল, বেশি ফর্মাল, আর এটা একটু ইনফর্মাল, এই হচ্ছে বিষয়। উইদাউটের ক্ষেত্রে ধরেন এরকম কিছু একটা কারো অনুপস্থিতি কিছু একটা, অথবা ধরো কোনো কিছু বাদ দিয়ে কোনো কিছু করা। হ্যাঁ, কি বলছি, ধরেন কারো অনুপস্থিতি কিছু করা, এরকম ক্ষেত্রে বা কোনো কিছু না নিয়ে করার ক্ষেত্রে আমরা উইদাউট বসাই। যেমন ধরেন আমি বললাম আই ক্যান্ট গো আউট উইদাউট মাই ফোন, তাহলে আমি একটা জিনিস ওইটা ছাড়া আমি আসলে বা ওইটার অনুপস্থিতিতে আমি বের হয়ে গেছি। হ্যাঁ, তাহলে আমি ফোন ছাড়া বাইরে যেতে পারি না, আই ক্যান্ট গো আউট উইদাউট মাই ফোন। সে এক্ষেত্রে আমি উইদাউট বলতে পারতেছি। অথবা বলতে পারি হি লেফট উইদাউট সেইং গুড বাই, মানে গুড বাই না বলে বা বিদায় না বলেই সে চলে গেল। এই ক্ষেত্রে আমরা কি বলছি, উইদাউট বলছি। তো উইদাউটের পরে কিন্তু আবার যে বার বাসে, উইদাউট সেইং গুড বাই বলছি, যে উইদাউটের পরে যদি বার বাসে, অর্থাৎ এক কথা বারবার প্রিপোজিশনের পরে বার আসলে এটার সাথে আইএনজি যুক্ত করতে হয়, এই জন্য বলছি উইদাউট সেইং। এবার আসেন সেক্ষেত্রে ওইটা জিরান্ডের মতো কাজ করে, নাউন হয়ে যায়, ঠিক আছে, কারণ এগুলো তো নাউন বা প্রনাউনের সাথে সংযোগ স্থাপন করে। এবার আসেন সংযোজন বোঝাইতে আমরা বিসাইড বসাই, যেমন বিসাইড এন্ডের মতো প্রায় কাজ করে না। বিসাইড মানে পাশাপাশি, একটার পাশাপাশি আর একটা। ধরুন বিসাইড ইংলিশের পাশাপাশি স্পিক্স ফ্রান্স, তো সে কি ফ্রান্সও কথা বলে, হ্যাঁ, ফরাসিও বলে। সো এখন কথা হচ্ছে আমি এটা একসাথে এটা বলে তারপরে এটা বলতে পারতাম বিসাইড ইংলিশ, সমস্যা নাই, আগে এটা বলেও ওইটা পরে বলা যেত। এবার আসি আমরা এই জায়গায় ইন এডিশন টু সেম কাজ করে, চায়ের পাশাপাশি, বিসাইডের মতো। ইন এডিশন টু টি, চায়ের পাশাপাশি। হি লাইকস কফি, সে কফি পছন্দ করে। এখন পছন্দ করুক বা না করুক, ইন এডিশন টু এই যে প্রিপোজিশনাল ফ্রেজটা, এটা ব্যবহার করা হয় বিসাইডের পরিবর্তে বসানো যায়, সেমভাবেই কাজ করে। যাই হোক, কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রমও হয়, তবে এখানে আমরা পাশাপাশি একটার পাশাপাশি আরেকটা কাজের কথা বলতেছি, দুইটা ক্ষেত্রেই। এবার আসেন প্রিপোজিশনস অফ পারপাস, আমরা উদ্দেশ্যে যেগুলো বলছিলাম আগে, উদ্দেশ্য বোঝানোর জন্য আমরা ফর ব্যবহার করতে পারি। যেমন এইটা কোন উদ্দেশ্যে, এই যে মেডিসিনটা হলো কিসের জন্য, উদ্দেশ্য বা জন্য। হ্যাঁ, এটা উদ্দেশ্য আর জন্য বললে একই কথা। আমি যদি বলি মেডিসিনটি হলো
মাথা ব্যথার ওই যে ওষুধটি হলো মাথা ব্যথার জন্য, একই অর্থটা যেভাবে হয়, যদি আমি বলতাম মেডিসিনটি মাথা ব্যথার উদ্দেশ্যে, তার মানে কি একই কাজ করতেছে এই ফোরের জন্য বা উদ্দেশ্যে অর্থে আপনি এই ফোরটাকে ব্যবহার করতে পারেন। টু এর মতো কাজ করে, এই যে টু এখানে আছে সেম কথাই, যে ওইটার উদ্দেশ্য কি বাই করা মিল্ক। এই যে শি ওয়েন্ট টু দ্য স্টোর, সে দোকানে গিয়েছিল কি করতে, উদ্দেশ্যটা কি, উদ্দেশ্য হলো কিনতে, উদ্দেশ্যে মানে কেনার উদ্দেশ্যে এভাবে বলা যায়, কেনার উদ্দেশ্যে বা কেনার জন্য, কি কেনার জন্য, সেটা হচ্ছে মিল্ক কেনার জন্য। এ হলো অবস্থা। এবার আসি আমরা যদি কন্ডিশনগুলো দেখি, উইদাউট আগে বলছিলাম উইদাউটের কথা, উই ক্যান্ট সার্ভাইভ, আমরা সার্ভাইভ করতে পারি না বা বাঁচতে পারি না, কী জন্য বাঁচতে পারি না, উইদাউট ওয়াটার, কোনো কিছু ছাড়া, এই যে একটা শর্ত, উইটা ছাড়া বাঁচা যায় না। সো এটা শর্তের ক্ষেত্রে আমরা উইদাউটটা ব্যবহার করতে পারি। আবার আসেন আরেকটা দেখেন, ইন কেস অফ উই শর্ত ক্ষেত্রে আমরা ইউজ করবো ওগুলো। ইন কেস অফ ফায়ার, যদি এরকম হয়, যদি ফায়ার হয়, আগুন লাগে, এখানে ইন কেস অফের অর্থ যদি দিয়ে দিতে পারেন, সমস্যা নাই। তো যদি ফায়ার আগুন লাগে, হ্যাঁ, তাহলে ওইটাতে কল করো। এরপরে আসেন আমরা যদি রেফারেন্সের কথা বলি, হি ইজ টকিং, সে কথা বলতেছে। আচ্ছা, কী নিয়ে কথা বলছে, আমরা রেফারেন্সটা দেবো অ্যাবাউট পলিটিক্স নিয়ে কথা বলতেছে, অ্যাবাউট পলিটিক্স, কোনো কিছু সম্পর্কে বোঝাতে। এক কথায় অ্যাবাউটের অর্থ যদি সম্পর্ক দেন কোনো প্রবলেম হবে না, যদি এক্ষেত্রে একটা নাউন আসে। আর যদি এখানে একটা সংখ্যা আসতো তাহলে এখানে এটার অর্থ হইতো, অ্যাবাউট অর্থ হতো প্রায়, মানে অ্যাপ্রক্সিমেটলি, অ্যারাউন্ড, এরকম কিছু একটা অর্থ দিত। এবার আসেন আবার আমরা রিগার্ডিংও সেম কাজেই ব্যবহার করি, ওটার মতো অ্যাবাউট সম্পর্কের জায়গায় আমরা রিগার্ডিং বসাইতে পারি। উই নিড ইনফরমেশন রিগার্ডিং ইয়োর অ্যাপ্লিকেশন, যদি আমরা এভাবেই অর্থটা দিই, তাহলে আপনার আবেদন সম্পর্কিত তথ্য প্রয়োজন, কী সম্পর্কিত, ইয়োর অ্যাপ্লিকেশন সম্পর্কিত, এই যে সম্পর্কিত, উই নিড ইনফরমেশন, আমাদের ইনফরমেশন প্রয়োজন। ওকে, সো এই হলো বিষয়। তাইলে আমরা পাইলাম কি, আমার ইনফরমেশন প্রয়োজন ওইটা সম্পর্কিত বা সম্বন্ধে, এটা সম্বন্ধে আমার কি প্রয়োজন, ইনফরমেশন প্রয়োজন। তাইলে আমরা বুঝলাম অ্যাবাউট অর্থ সম্পর্কে, অ্যাবাউট অর্থ সম্পর্কিত, একই অর্থ কাছাকাছি সেম অর্থ, হ্যাঁ, একই অর্থ ব্যবহার করা যায়। এছাড়া কনসার্নিংও ব্যবহার করা যায়, দ্য নিউজ কনসার্নিং দ্য অ্যাক্সিডেন্ট ইজ শকিং। তাইলে দুর্ঘটনা সম্পর্কিত খবরটি, এই যে দ্য নিউজ কনসার্নিং, দুর্ঘটনা সংক্রান্ত খবরটি হতবাক করার মতো, এই যে শকিং করার মতো আর কি বিষয়টা। আচ্ছা, অনেকেই এই কনসার্নিং রিগার্ডিং হয়তো বা দেখছেন, অনেকেই এই যে ভার্বের সাথে আইএনজির মতো ব্যাপার সেবার মনে হচ্ছে না, অনেকেই এটারও ব্যাপারও, এই কনসার্নিং এবং রিগার্ডিংয়ের মধ্যে আজকে কে জানলেন যে কনসার্নিংটা একটা প্রিপোজিশন হইতে পারে, এটা একটা প্রিপোজিশন, আপনারা কে আজকে নতুন জানলেন, হাত তুলে জানাবেন, মানে কমেন্ট করে জানাবেন যে কনসার্নিংটা প্রিপোজিশন আজকে প্রথম শুনলেন, এরকম কেউ আছেন কি না। রিগার্ডিং মনে হয় অনেকেই রাইটিংয়ে ইউজ করেন, সো আশা করি এটা বুঝারই কথা। বাট এইটা নিয়ে কেউ কি কনফিউশন ছিলেন এর আগে বা জানতেন না এটা যে প্রিপোজিশন হিসেবে ইউজ করা যায়, হ্যাঁ। সো আমরা বাক্যে দেখলাম এটা ইউজ হইল প্রিপোজিশন হিসেবে, এই যে দুর্ঘটনা সম্পর্কিত, এটা হচ্ছে সম্বন্ধে বা সম্পর্কিত, এই যে সম্বন্ধে বা সম্পর্কিত, এই অর্থে আমরা এই রিগার্ডিংটা কনসার্নিংটা ব্যবহার করতে পারি, প্রায় অ্যাবাউটের জায়গাতেই আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে, অর্থ প্রায় সেম, যদি আপনি এই অর্থে ইউজ করতে চান করতে পারবেন। এরপরে আসি আমরা, এগুলো কিন্তু ফর্মাল ওয়ার্ড, হ্যাঁ, এগুলো ফর্মাল ওয়ার্ড। এবার আসি আমরা এই জায়গায় প্রিপোজিশন অফ সোর্স অর অরিজিন, এই কোনো একটা জিনিস থেকে, কোনো একটা জায়গা থেকে কিছু একটা হয়েছে, তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি ফ্রম। যেমন আমি বললাম আই এম ফ্রম সুনামগঞ্জ, আমি সুনামগঞ্জ থেকে, অর্থাৎ আমি সুনামগঞ্জ থেকে আসছি। হি ইজ ফ্রম ইন্ডিয়া, সে ইন্ডিয়া থেকে আসছে। এভাবে দ্য আইডিয়া কেম আউট নাও ওয়্যার, মানে কি এই আইডিয়াটা কোথা থেকে আসলো, কোথাও না কোথা থেকে আসছে। ধরেন আইডিয়া আউট অফ নাও ওয়্যার, হঠাৎ করে আসলো, কোনো একটা জায়গা থেকে আসছে, এটা আউট অফ হয়েছে। সো এভাবে আমরা আউট অফ বা ফ্রম বলে আমরা অরিজিনটা কোথা থেকে আসছে এটা বুঝাইতে পারি। আচ্ছা, এরপরে আসছি আমরা প্রিপোজিশন অফ মেজারমেন্টের ক্ষেত্রে বা রেটের ক্ষেত্রে, মাত্রার ক্ষেত্রে আমরা এট, বাই,
এগুলো ব্যবহার করতে পারি। ধরেন আমি বললাম কার ওয়াজ মুভিং, আচ্ছা গাড়িটা মোটামুটি চলতেছে, হ্যাঁ, তো কত কিলোমিটার গতিতে চলতেছে এটা আমি মাত্রাটা বোঝাচ্ছি, মাত্রা অ্যাট মাত্রার ক্ষেত্রে এখন কথাটা হচ্ছে এটা সবসময় মাথাতে রাখতে হবে, মুভিং 100 কিলোমিটার পার আওয়ার সরাসরি বলা যাবে না, 100 কিলোমিটার পার আওয়ার বলার আগে যেহেতু আমি মাত্রা বলতেছি, একটা নির্দিষ্ট সময়ে এতটুকু জায়গা সে যাইতে পারে, সো এই যে একটা মাত্রা বুঝাইতেছি, তার একটা পরিমাণ দিতেছি এখানে, এই জন্য এই অ্যাডটা ব্যবহার করতে হবে। হ্যাঁ, গাড়িটি প্রতি ঘন্টায় কতটুকু যাচ্ছে এই মাত্রাটা বোঝাচ্ছি আমি অ্যাড দিয়ে, এর পূর্বে মাত্রাটা বসানোর পূর্বে অ্যাড প্রিপোজিশন ব্যবহার করতে হবে। এরপরে আসেন বাইয়ের কথা যদি বলি, আগে আমরা বাই দেখেছি ভিন্ন ভিন্ন ওয়েতে ইউজ করেছি, কিন্তু এখানের বাইটা হচ্ছে একটা এই যে ইনক্রিজ হতো কি বৃদ্ধি পাওয়া, ধরেন আগে ছিল 40%, হ্যাঁ, প্রাইস ইনক্রিজ মানে দামটা বৃদ্ধি পাইছে আর কি, মূল্য বৃদ্ধি পাইছে 20% বৃদ্ধি পাইছে বাই 20%। এই যে প্রাইসটা আগে ছিল ধরেন 100 টাকা, ওইটা বেড়ে হয়ে গেছে 120 টাকা, তার মানে 120 থেকে যদি 100 বিয়োগ করেন আপনার কত হয় 20%, অর্থাৎ বাড়লো যতটুকু পরিমাণ বাড়লো এইটা প্রকাশ করার জন্য আপনি বাই ব্যবহার করবেন, অর্থাৎ বড় সংখ্যাটা থেকে ছোটো সংখ্যা বাদ দিলে যে পার্সেন্টেজটা আসে, ওই বিয়োগ করার পরে যে পার্সেন্টেজটা আসে ওইটার ক্ষেত্রে আপনি ইউজ করবেন বাই। যদি ওই জায়গায় পৌঁছায় তাহলে টু বসাইতে হয়, এর আগে আমরা রাইটিংয়ে দেখেছি অনেক। সো দ্য প্রাইস ইনক্রিজ, প্রাইসটা বাড়ছে, বিয়োগ করে বলছি বিদায় আমি বলছি যে বাই 20%, তার মানে আগে যত ছিল তার থেকে আরও বেশি 20% বাড়ছে, কমতো যদি বাই 20%, মানে আগে যা ছিল তার থেকে কমেছে 20%। এই ক্ষেত্রে আমরা এরকম স্ট্রাকচার ইউজ করি। যাই হোক, আমরা আসছিলাম এটাতে যে ডিপেন্ডেন্সটা দেখার জন্য, যে সাকসেস ডিপেন্ডস অন হার্ডওয়ার্কের উপর ডিপেন্ড করে, তার মানে কোনো কিছুর উপর ডিপেন্ড করে, কোনো কিছুর উপর নির্ভরশীল বোঝাতে, শুধু যে উপরিতল স্পর্শ করেই অন হয় এমনটা না, কোনো কিছুর উপর ডিপেন্ড করা বোঝাতেও আমরা অন বসিয়ে থাকি। এছাড়া দেখেন আপনটাও সেম অনের মতোই কাজ করে, তবে এটা মূল ফর্মালও বটে, এটা আগের ভার্সন ধরতে পারেন, আর এটা খুব কমনলি ইউজ হয়, বেশি কমন অনটা, আর আপনটা একটু কম কমন, এই তো বিষয়। সো ডিসিশন ইজ বেসড অন ফ্যাক্টস, সো কিসের উপর ভিত্তি করে, এটা হচ্ছে ভিত্তি বোঝাতে বেসড আপন না, আর এটা হচ্ছে নির্ভরশীলতা বোঝাতে ডিপেন্ডস অন। আচ্ছা, সো সিদ্ধান্তটি তথ্যের উপর ভিত্তি করে হইল এরকম। এরপরে আসি আমরা কানেকশনের ক্ষেত্রেও আমরা করতে পারি, যেমন দ্য কি বিলংস টু মি, চাবিটি আমার, এই যে বিলংসের সাথে আমি আসলে মালিকানা বুঝাইতে এটা বসে, সো এই যে চাবিটা আমার, এই যে বিলংস কার সাথে সম্পর্কিত, আমার সাথে সম্পর্কিত, এটা আমার, আগে সাবজেক্টটা ইউজ হইলে বিলংসের ব্যবহারটা বিলংসের সাথে এমনিতেই টু বসে, এটা তো আমরা জানিও, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনও আমরা শিখেছি। সো এটা ওই আমার সাথে কানেকশন করে দিচ্ছে, ওকে ফাইন। এরপরে আসি আমরা যদি ফ্রেজের কথা দেখি, অনেক প্রিপোজিশন আছে, অনেক ফ্রেজ আমরা দেখছি, প্রিপোজিশনাল ফ্রেজ এগুলোকে বলা হয় ইন ফ্রন্ট অফ, এর আগেও যা যা পড়ছি অনেকগুলাই পাইছি, এই যে 3টা ওয়ার্ড পাইছি না, এগুলো হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। সো ইন দ্য এন্ড, অ্যাট দ্য এন্ড এরকম পড়ছি না আমরা, সো এটা উই ওন দ্য গেম, অবশেষে বা শেষ পর্যন্ত আমরা কি খেলা জিতেছি, অ্যাট দ্য এন্ড অনেকে বলে থাকেন না। আচ্ছা, এবার আসি আমরা অ্যাট দ্য মুমেন্টের কথায়, অ্যাট দ্য মুমেন্ট, হি ইজ বিজি অ্যাট দ্য মুমেন্ট, এই মুহূর্তে সে বিজি, তাহলে মুহূর্ত বুঝাইতে অ্যাট দ্য মুমেন্ট আমরা করে থাকি, তবে এটা এক্স্যাক্ট স্পেসিফিক টাইম বোঝাচ্ছে, ঠিক এই মুহূর্তেই। তবে এটা মনে রাখবেন যে এই যে ফ্রেজটা আছে না ইন দ্য এন্ডের ক্ষেত্রে আপনার কী করতে হবে, ওইটা কিন্তু এই ফ্রেজটা কিন্তু মূলত আউটকাম বা কনক্লুশনের জন্য ইউজ করা হয়, ঠিক আছে, এটা কনক্লুশনের জন্য, আউটকামের জন্য। সো এই যে অবশেষে আমরা দিচ্ছি এটা আউটকাম আসছে, এই বিষয়ে আবার যদি অ্যাট দ্য এন্ড বলেন, অ্যাট দ্য এন্ডের ক্ষেত্রে আবার আরেক হিসাব আছে, ওইটাও সেমই প্রায়, বাট ওইটা পজিশনকে বোঝায় বা টাইমকে বোঝায়, হ্যাঁ, একটা কনক্লুশনের টাইমকে বোঝায়। ধরেন আমি বললাম আই উইল সি ইউ অ্যাট দ্য এন্ড অফ দ্য মিটিং, তাহলে আমি তোমার দেখুন মিটিংয়ের শেষে। সো ওই যে বিষয়টা, এটা কিন্তু একটা সময়ের কথাবার্তা বুঝাইতেছে, একটা ইয়ার কথা বুঝাইতেছে, সময়ের কথা বুঝাইতেছে, বাট ইন দ্য এন্ড ওইটা কিন্তু আউটকামের জন্য, হ্যাঁ, এই হলো বিষয়। এইগুলো আরও ছোটোখাটো অনেক খুঁটিনাটি বিষয় দিয়ে আছে। এরপরে আসি বাই মিস্টেকের কথায়, বাই প্রিপারেশনটা, হ্যাঁ, সো এটা নাউনের মতো কাজ করতেছে, বাই মিস্টেক। আই সেন্ড দ্য রং ইমেল,
বাই মিস্টেক, ভুলক্রমে, হ্যাঁ ভুলক্রমে, ভুলে বুঝাইতে, ভুল করে বুঝাইতে, হ্যাঁ আমরা এই যে ভুল করে পাঠিয়েছিলাম। তো ওই ভুল করে বুঝাইতে আমরা বাই মিস্টেক বলতে পারি। এরপরে আসি ইন কেস অফ, সেম আগের মতো। ও এটা আগে বলছিলাম না। আচ্ছা এবার আসি আমরা এর কথা, ডিউ টুর কথা আগে বলছিলাম না। সো আমরা যদি ডিউ টু কোনো কারণে বুঝাইতে চাই তাহলে ডিউ টু ব্যবহার করতে পারি। ওয়িং টু প্রায় সেম কাজ করে বিকজ অফের মতো বা ডিউ টুর মতো, এটা একটু ফর্মাল আর কি। সো এটা এটা সচরাচর এটা এগুলো ইউজ হয় না, বিকজ অফ এটা এগুলো কিন্তু সচরাচর ইউজ হয়। তাহলে এবার দেখেন হি কুডেন্ট অ্যাটেন্ড ওয়িং টু ইলনেসের কারণে। সো মাথায় রাখতে হবে, কিছু কিছু ক্ষেত্রে আপনারা হয়তো বা এগুলো দেখে থাকেন যে আমরা কনজাংশন এগুলো ইউজ করে আসছি, হ্যাঁ। সো মাথায় রাখবেন এগুলো কিন্তু সবসময় সব জায়গায় একই পার্টস অফ স্পিচ হিসাবে বসে না, হ্যাঁ এই হলো বিষয়। এবার আসি আমরা অ্যাকর্ডিং টু হচ্ছে অনুসারে বুঝাইতে আমরা করি। সো এই ফ্রেজটা ইউজ করি, অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট অনুসারে, পরে কী করছিল এখানে লিখলাম। সো সেলস হ্যাভ ইনক্রিজড, হ্যাঁ প্রতিবেদন অনুসারে বা অনুসারে, রিপোর্ট অনুসারে বিক্রি বৃদ্ধি পেয়েছে। এরপরে আসি এস পারটা আমরা কিসের জন্য ব্যবহার করি, ওই যে এস পার দ্য কন্ট্রাক্ট, অনুযায়ী বুঝাইতে। এস পার আগের মতোই, মানে রিলেশন বোঝানোর জন্য কোনো একটা জিনিসের সাথে, এস পার দ্য কন্ট্রাক্ট। সো কন্ট্রাক্টের এই যে চুক্তি, কন্ট্রাক্ট হতো চুক্তি অনুযায়ী, চুক্তি অনুসারে, একই কথা, অ্যাকর্ডিং টুর মতো প্রায় কাজ করতেছে এখানে। সো এস পার চুক্তি অনুসারে পেমেন্ট ইজ ডিউ, হ্যাঁ অর্থ প্রদান করতে হবে। আচ্ছা কেমন করতে হবে আর কি বাকিটা, ওকে। এবার আসি আমরা কম্পাউন্ড প্রিপোজিশনের কথা। কম্পাউন্ড বলতে দুই বা ততোধিক প্রিপোজিশন একত্রিত হয়ে কম্পাউন্ড প্রিপোজিশন গঠিত হয়, আপনারা জানেন। সো সিঙ্গেল প্রিপোজিশন আছে, কম্পাউন্ড প্রিপোজিশন আছে, ডবল প্রিপোজিশন আছে, হ্যাঁ। সো এই যে বিষয়গুলো কম্পাউন্ড প্রিপোজিশন, এগুলোর নাম চেনার দরকার নাই, জাস্ট আমরা দেখি ইন ফ্রন্ট অফ কেন বসছে, কোনো কিছু সামনে বোঝানোর জন্য সেটা আমরা বলতে পারি যে বাড়ির সামনে একটা জিনিস কার, দ্য কার ইজ ইন ফ্রন্ট অফ দ্য হাউস। এভাবে আমরা ইন ফ্রন্ট অফ ফ্রেজটা ইউজ করতে পারি। এরপরে আসি আমরা নেক্সট টু মানে কি পাশে, কাছে, এরকম বুঝাইতে পারি। দ্য ব্যাংক ইজ নেক্সট টু দ্য সুপার মার্কেট, তাহলে সুপার মার্কেটের কাছেই এরকম ব্যাংকটা। এরপরে আসি হি রেন আউট অফ দ্য বিল্ডিং, আউট অফ মানে ওই যে বাইরে গেলে, আগেও পড়ছিলাম আমরা। দ্য পার্ক ইজ ইন দ্য মিডিল অফ পুরো ফ্রেজটা, এই ফ্রেজ যেটা প্রিপোজিশনাল ফ্রেজ যেটা, ওরা সিটির কি, আপনারা শুধু সিঙ্গেল প্রিপোজিশন নিয়ে মাথা ঘামাবেন না, পুরো ফ্রেজ থাকলে সেটা পুরোটাই পড়তে হবে, আদারওয়াইজ ঝামেলা হয়ে যাবে। এবং অর্থ দিতে ইনের একটা অর্থ দিলেন, ধার একটা অর্থ দিলেন, মিডিলের একটা অর্থ দিলেন, অফের একটা অর্থ দিলেন, তাইলে কিন্তু সব গুল্লায় যাবে এবং অর্থগুলো বিগড়ে যাবে। এটা মাথায় রাখতে হবে, এই জন্য পুরোটা ধরে বলতে হবে এটা প্রিপোজিশনাল ফ্রেজ চিনতে হবে, হ্যাঁ এটা প্রিপোজিশনাল ফ্রেজ। আর ওকে ফাইন, প্রিপোজিশনাল ফ্রেজ। এবার আসি আমরা আরেকটা দেখি, এটা কী বলছিলাম, ওই যে ইন দ্য মিডিল অফ মানে হচ্ছে ওই যে মিডিলে আছে আর কি, সিটির মিডিলে, তাহলে শহরের মাঝখানে আছে অবস্থিত ওই জিনিসটা, পার্কটা। এবার আমরা যদি বলি এর কথা, আচ্ছা এরপরে আমরা যদি বলি যে প্রিপোজিশন ফর টকিং অ্যাবাউট পিপল। আচ্ছা এটা আমরা বলছিলাম যে এর অর্থে আমরা এগুলো ব্যবহার করতে পারি না। শিশুটির মা, এই যে দ্য মাদার অফ চাইল্ড, মাদার অফ দ্য চাইল্ড, চিলড্রেন আবার কিন্তু প্লুরাল ওয়ার্ড, আর চাইল্ড হচ্ছে সিঙ্গুলার। সো ইজ হিয়ার এখানে। সো এখন বিষয়টা হচ্ছে যে একটা জিনিসের সাথে, একটা নাউনের সাথে দেখেন, একটা নাউনের সাথে আরেকটা নাউনের কানেক্ট করছে, ওইটা অফটা এর মতো কাজ করে, ওইটা আগে ওইটা পড়বেন, তারপর এর পরে ওইটা পড়বেন, ওইটা পরে তারপর ওটা পড়বেন। তাহলে দেখেন চিলড্রেনের মা, মাদার মানে শিশুটির মা, এই যে শিশুটি এখানে এই হলো ইংলিশটা হচ্ছে শিশুটি, অফ মানে এরপর হচ্ছে মা। এখন এবার আসি অ্যাবাউট সেম সম্পর্কে, টকিং অ্যাবাউট স্টেশন আমরা বলি না, আই উড লাইক টু টক অ্যাবাউট সামথিং, এইভাবে আর কি। এবার আসি প্রিপোজিশন অফ মুভমেন্ট নিয়ে, আমরা একটু গতিময়তা নিয়ে একটু কথাবার্তা বলি। আমরা এরপরে আনকমন প্রিপোজিশনগুলো দেখবো, এখনও তো কমন প্রিপোজিশনেই আছি। সো আনকমন প্রিপোজিশনের পার্টটা আমি পার্ট 2-তে দিয়ে দেবো, আনকমন প্রিপোজিশনগুলো নিয়ে। অ্যাক্রস নিয়ে পড়ি একটু। অ্যাক্রস দেখেন, এপার ওপার বুঝাইতে আমরা অ্যাক্রস ব্যবহার করে থাকি। এই যেমন হি সোম অ্যাক্রস দ্য রিভার, তার মানে হচ্ছে নদী পার হয়ে গেছে, এপার ওপার, এপার থেকে ওপারে, আড়াআড়িভাবে কোনো কিছু বুঝাইতে অ্যাক্রস বসানো যায়। তাহলে অ্যাক্রস দ্য রিভার, ঠিক আছে। হি সোম পাসিং দ্য রিভার বলা যায় না, এর সাথে অ্যাক্রস প্রিপোজিশন ব্যবহার করলে এখানে অ্যাক্রস বসাইলাম, কারণ এপার ওপার বুঝাইতে। ওয়াকিং এলংয়ের অর্থ হচ্ছে বরাবর,
কোনো কিছুর মধ্য দিয়ে, তাইলে উই ওয়াকড অ্যালং দ্য বিচ, আমরা বরাবর বিচ বরাবর হাঁটলাম বা বিচ দিয়ে হাঁটলাম, বিচের মধ্য দিয়ে হাঁটলাম, অথবা কেউ বলতে পারে বিচের পাশে হাঁটছিলাম। পাশের চাইতে অ্যালং বরাবর বললেও কোনো সমস্যা নাই, একই কথাই। তো বুঝতে হবে এটা কোন ক্ষেত্রে বসাইছি, ওই যে ওইটার মধ্য দিয়ে, কোনো কিছুর মধ্য দিয়ে চলমান হাঁটতেছি, এরকম কিছু একটা বরাবর বরাবর হতো অ্যালং বসে। দ্য ট্রেন পাস্ট, এখন থ্রো বসাইলাম। থ্রো হচ্ছে কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া, কোনো কিছুর ভিতর দিয়ে বেদ করে যাওয়া, এটা মাথায় রাখতে হবে। এই যে এটা মানে বেদ করে বলতে বেদ না, সরি, এটা ধরেন খুলেই আছে, তো কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া, যেমন মাটির নিচ দিয়ে একেবারে কিন্তু বেদ করে টানেলটা যায়, আর ওই টানেলের মধ্য দিয়ে মাঝখান দিয়ে আমরা গেছি, এপার ওপার হলে এই জিনিসটাকে থ্রো দিয়ে বলতে হয়। আমি কোনো কিছুর মধ্য দিয়ে কিছু একটা করতেছি, এটা হচ্ছে থ্রো। রক্তনালীর মধ্য দিয়ে রক্ত চলাচল করে, এক্ষেত্রে থ্রো। ধরেন আরও কি থ্রো কিন্তু অন্যতেও ব্যবহার করা যায়, যেমন ধরো আমি কম্পিউটারের মধ্য দিয়ে কিছু একটা করছি, হ্যাঁ না, এটা হচ্ছে এটা, এগুলো কিন্তু বেশ যায়। যেমন ধরেন একটা ছেলে হাঁটতেছে রাস্তার মধ্য কি ফিল্ডের মধ্য দিয়া, তার মানে সে কি মাঝখান বরাবর কিছু একটা আসিল, কোনো একটা রাস্তা করা, সুড়ঙ্গ করা, যাই হোক সে হাঁটতেছে, অসুবিধা নেই। সো এখন দেখেন থ্রোর মধ্য দিয়ে, কোনো কিছুর মধ্য দিয়ে চলার ক্ষেত্রে আমরা ওই থ্রোটা ব্যবহার করে থাকি, মধ্য দিয়ে যাওয়া আসার ব্যাপারটা। হি ড্রপ পাস্ট, এখন দেখেন পাস্ট, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এটা পড়ছেন না, এটা এখন ই পাস্ট কিন্তু আরেক পাস্ট। হি ড্রপ মানে সে কিতা করছিল, সে ওই যে ড্রাইভ করছিল, মানে গাড়ি চালিয়েছিল, গাড়ি চালিয়ে গেল কি দিয়ে, পাস্ট মাই হাউস, মানে আমার বাড়ির পাশ দিয়ে, মানে আমার বাড়িটা অলরেডি অতিক্রম করে চলে গেছে, এরকম ক্ষেত্রে আমরা পাস্ট বলে থাকি। এগুলো আমরা ওই যে লিসেনিংয়ের, বিশেষ করে লিসেনিংয়ের ইয়াতে ম্যাপে অনেক কাজে লাগে। পাস্ট বললে এটা অতীত হয়ে গেছে, মানে এই অতীত না, এটা মানে পিছনে ফেলে গেছে, এরকম একটা কিছু আর কি, সময়ের ব্যাপার না, কিন্তু এটা কিন্তু কাল না, এটা কিন্তু প্রিপোজিশন, মাথায় রাখতে হবে, এটা প্রিপোজিশন হিসেবে এখানে বসছে, এটা অন্য কিছু না। তো ড্রপ করছে পাস্ট মাই হাউস, মানে আমার বাড়ির পাশ দিয়ে বা বাড়ি অতিক্রম, বাড়ি ছাড়িয়ে ওই বাড়ির পাশ দিয়ে গেছে আর কি, অতিক্রম করে। ই ক্লেইমড আপ, নিচ থেকে উপরের দিকে উঠলে গতিশীল হতে হবে, আদারওয়াইজ আপ বলা যাবে না, আপ অর্থ উপরে, কিন্তু অন অর্থ উপরে, কিন্তু এটা গতিশীল হতে হবে। নিচ থেকে উপরের দিকে গতিশীল হইলে আপ, উপর থেকে নিচের দিকে গতিশীল হইলে ডাউন। যেমন ক্লাইম্ব করতেছে মানে আরোহণ করতেছে, তার মানে চলমান, আরোহণ করছিল। লেদার মানে মইয়ের উপরে উঠলো, হ্যাঁ, মই বইয়ে উপরে উঠলো। এখন বিষয়টা এই যে উপরে বুঝাইতে আপ বসাইছে, ডাউন এখন নিচের দিকে আসছে, ওই যে রেন দৌড়েছিল, কোথায় দৌড়েছিল, ডাউন দ্য হিলের নিচ দিয়ে, তার মানে হিলের নিচে যে গেল, পাহাড়ের থেকে সে নিচে যে দৌড়ে গেল, এটা চলমান ছিল, গতিশীল ছিল কথাটা। সো এই জন্য ডাউন, আপ অ্যান্ড ডাউন তখনই যখন গতিশীল হয়, নয়তো আন্ডার বলেও কিন্তু নিচে বলা যায়, তাই না, আন্ডার দ্য টেবিল, এটা তো বলছে টেবল। ওকে, আমরা সাউন্ডের ব্যাপারে আরেকদিন ক্লাস নিতে হবে। প্রিপোজিশনস অফ লজিক্যাল রিলেশনশিপ নিয়ে আমরা একটু কথা বলি। হি ওয়ার্কস, কী হিসাবে কাজ করে, এটা হিসাবে করতেও ব্যবহার করা যায়, যে ওই হিসাবে, ওই জিনিসটা হিসেবে কাজ করে অ্যাজ এ টিচার। তো তারপরে একটা আর্টিকেল আছে, এটা মাথায় রাখবেন। এবার আসেন, শি সিংস, লাইক মানে হচ্ছে মতো, আগে বলছিলাম, আর আনলাইক অর্থ মতো না, তাহলে কিসের মতো, প্রফেশনালদের মতো সে গান গায়, এর পেশাদার আর কি। এরপরে আনলাইক হচ্ছে মতো না, তাহলে মতো না, কার মতো না, আনলাইক হিজ ব্রাদার, মানে তার ভাইয়ের মতো না। হি ইজ ভেরি কোয়াইট, সে খুবই কোয়াইট, তার মানে সে খুবই শান্ত, তার ভাইয়ের মতো নয়, তার ভাই কিন্তু শান্ত না, এতে বোঝা গেল অশান্ত। অর্থাৎ আনলাইক দিয়ে সাধারণত নেগেটিভ জিনিসপাতি বলা হয়, অপরটা অথবা যেটাই বলা হোক না কেন অপোজিট কথাবার্তা থাকবে কমার পরে, বা এটা যদি কমার আগে থাকতো, ওই আনলাইকের আগে থাকতো, সেক্ষেত্রে আনলাইকের পরেটা অপোজিট কথা থাকতো, অর্থাৎ দুইটা ব্যতিক্রমী কথাবার্তা থাকবে। আনলাইক ওইটার মতো না, ওইটা, ঠিক আছে। এই যে সে বলছে আনলাইক হিজ ব্রাদার, তার ভাইয়ের মতো না, তাইলে কার মতো, এখন প্রসঙ্গ আসে নাইনি, তাইলে অন্যদের মতো, অন্য কিছুর মতো, যাই হোক। এবার আসেন প্রিপোজিশন অফ ইনক্লুশন অর এক্সক্লুশন নিয়ে কথাবার্তা বলি। ইনক্লুডিংয়ের ব্যাপারটা, ইনক্লুডিং মানে হচ্ছে কোনো কিছুর ভিতরে অন্তর্ভুক্ত করা, আর এক্সক্লুডিং মানে বাদ দেওয়া। তাহলে আসেন দ্য প্রাইসেস, এই ইনক্লুডিং দেখে যে ইনক্লুডের সাথে আইএনজি বসছে রে, বার্বের সাথে আইএনজি, নো, এটা প্রিপোজিশন। দ্য প্রাইস ইজ এত, $50, $50, ইনক্লুডিং ট্যাক্স সহ, তার মানে ট্যাক্স এটার মধ্যেও অন্তর্ভুক্ত। এরপরে আসেন এক্সক্লুডিং, ওইটা ব্যাট ছাড়া, এক্সক্লুডিং ব্যাট মানে ব্যাট ছাড়া, এই যে বিলটা $30 ব্যাট ছাড়া। এভাবে আবার আসেন আমরা প্রিপোজিশন অফ জাজমেন্ট ওপিনিয়নটাগুলো দেখি। অ্যাকর্ডিং টু এক্সপার্টের অনুসারে এটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং বাড়তেছে, তো কোনো কিছুর জাজমেন্ট করার জন্য আমরা অ্যাকর্ডিং টু বলে কারো
রেফারেন্স নিয়ে আসতে পারি। সো যাই হোক, এটা নিয়ে তো মাথায় অন্য কিছু না, অ্যাকর্ডিং টু বললে বুঝে নিতে হবে এটার অর্থ হচ্ছে অনুসারে, তাইলে বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। অমুক অনুসারে, তমুক অনুসারে, অমুক কথা অনুসারে, তমুক কথা অনুসারে, যে কোনো কিছু হতে পারে, এক্সপার্ট অনুসারে, যা এক্সপার্টের কথা মতো আর কি, এরকম বিষয়টা এক্সপার্টের উপর ভিত্তি করে জিনিসটা হয়েছে না। এবার আসি পারপাস ওর গোলের কথা। ফর দ্য সেক অফ, মানে আমি অনেকক্ষণ ক্লাস নিয়ে নিতেছি তো একটু বোরিং লাগতেছে এখন। আচ্ছা আচ্ছা, একটু এনার্জেটিক হয়ে যাই, সবাই একটু মনোযোগ দিই। ফর দ্য সেক অফ এটা আসলে এই যে আমরা একটু অর্থটার দিকে তাকাই, হি ডিড ইট, সেটা করেছিল, তাইলে ফর দ্য সেক অফ হিজ ফ্যামিলি, তাইলে কারো কোনো কিছুর প্রভাবে কোনো কিছু করা বা উদ্দেশ্যে কোনো কিছু করা বোঝাতে, লক্ষ্য বোঝাতে আমরা সাধারণত ফর দ্য সেক অফ ব্যবহার করি। তাই ফর দ্য সেক অফ হিজ ফ্যামিলি, তার ফ্যামিলির জন্য আসলে করেছে, সেটা পরিবারের জন্য করেছে। তাহলে কারো উদ্দেশ্যে কারো জন্য কিছু করার ক্ষেত্রে আমরা ফর দ্য সেক অফ বলি, ফর বলেও বলতে পারতেন, বাট ফর দ্য সেক অফ আরও স্ট্যান্ডার্ড, ঠিক আছে? ওকে, ফর দ্য সেক অফ, ফরের মতোই কাজ করতেছে, উইথ এ ভিউ টু, উদ্দেশ্যে, সেম উদ্দেশ্যে। আরেকটু মাথায় রাখতে হবে, উইথ এ ভিউ টুর পরে বারবার সাথে আসলে সেক্ষেত্রে বারবার সাথে আইএনজি হয়, তাইলে এটা সবসময় মনে রাখবেন, হ্যাঁ, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, ইউজ টু, এগুলো। সো হি ইজ স্টাডিং, সে স্টাডিং করতেছে, মানে পড়ালেখা করতেছে না, উইথ এ ভিউ টু, কিসের উদ্দেশ্যে? উইথ এ ভিউ টু পাসিং দ্য এক্সাম পাস করার উদ্দেশ্যে। তাহলে পরীক্ষায় পাস করার উদ্দেশ্যে, এই যে এটার উত্তর দেবেন উদ্দেশ্যে, ওই আগের মতো ফর দ্য সেক অফ, ঠিক আছে? দেখেন ফর দ্য সেক অফ। এবার দেখেন উইথ এ ভিউ টুর পরে বারবার সাথে আইএনজি আসবে, কেন? টু থাকলেও বারবার সাথে আইএনজি আসতে হবে, এটা নিয়ম, ব্যতিক্রমী নিয়ম, ঠিক আছে? টু থাকলেও এখানে বারবার সাথে আইএনজি আসতে হবে, ফর দ্য, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এগুলো আছে না কিছু, এগুলো আমরা রাইট ফ্রম ভার্বে শিখেছিলাম। এবার আসেন ডিস্টিংক্ট ফ্রম। হ্যাঁ, ডিস্টিংক্ট ফ্রম, এখানে দেখেন হিজ আইডিয়াস আর, তার আইডিয়াগুলো কেমন? তার আইডিয়াগুলো হচ্ছে অন্যদের থেকে আলাদা, ডিস্টিংক্ট ফ্রম আদার্স, অন্যদের থেকে, মানে কোনো কিছু থেকে বুঝাইতে আমরা ফ্রম বসাইতে পারি, এমনি ডিস্টিংক্টের সাথেই আসলে ফ্রম বসে, তো এই জন্য ও বসছে মূলত। এবার আসি আমরা অ্যাবাউট নিয়ে, তো অনেক কথাই বলছি, অমুকের ভবিষ্যৎ সম্পর্কে কিছু বলতে চান বলেন, কোনো সমস্যা নাই। এরপরে যদি আমরা কনসার্নিংয়ের ব্যাপারটা বলি, কনসার্নিং আগেও আমরা দেখেছি রিগার্ডিংয়ের মতো কাজ করে, হ্যাঁ, রিগার্ডিং, এই যে রিগার্ডিং মানে অ্যাবাউটের মতো কাজ করে আর কি। সো এই যে দ্য টিচার আস্কড কোয়েশনস কনসার্নিং দ্য টপিক, তাহলে কনসার্নিং দ্য টপিক মানে টপিক সম্পর্কিত, হ্যাঁ, প্রশ্ন করেছিলেন। আচ্ছা, তাহলে বিষয়টি সম্পর্কিত বিষয়, হ্যাঁ। এবার আসি আমরা প্রিপারেশন অফ প্রবাবিলিটি। এবার আসি হি ইজ প্রোন টু মেকিং মিস্টেক্স। প্রোন টু মানে হচ্ছে প্রবণতা, হ্যাঁ, প্রবণতা রাখে, তাহলে হি ইজ প্রোন টু মেকিং মিস্টেক, সে কিন্তু প্রবণতা রাখে ওই যে মিস্টেক করার, তাহলে সে ভুল করার কী রাখে? মিস্টেক করার বা ভুল করার প্রবণতা রাখে। প্রোন টু আসলে এটা একটা ফ্রেজ, তো প্রোন টু অর্থ হচ্ছে প্রবণতা, আছে সেটা একটা ওয়ার্ড, এর ক্ষেত্রে এটা নাউনের মতো কাজ করে, এই জায়গায় এই জন্য একটা ভার্ব নিয়ে আসতে হয়। আচ্ছা, এটা নিয়ে পরে শুরু এখানে আবার প্রন্ট বলে ফেললেন না ফ্রেজ। এবার আসেন আমরা যদি প্রিপারেশন অফ কোয়ান্টিটিগুলো দেখি, এই যে এ গ্লাস অফ ওয়াটার, ওই যে এক গ্লাস পানি অফ প্রিপারেশনটা ইউজ করলাম। পার আমরা আগেও বলছি, পার মানে প্রতি, তাহলে এরপরে আসেন প্রতি মানে একের কথা বলছি, একটা এককের কথা বলা হচ্ছে এখানে, প্রতি এককে, তাহলে প্রতি আওয়ারে, হ্যাঁ, সে বেতন পায় এত টাকা, আয় করে আর কি, আর্ন করে $20। এবার আসি আমরা যদি বাই অল মিনস, সেম আগের মতো, বাই অল মিনস মানে কি? এই জায়গাটা পড়েন, ইউ শুড অ্যাটেন্ড দ্য মিটিং, তুমি অবশ্যই মিটিংয়ে তোমার উচিত মিটিংয়ে যোগ দেওয়া, অবশ্যই, মানে ওই যে একেবারে পুরোপুরি একটা জোর দিয়ে কোনো কিছু বুঝাইতে, জোর দিয়ে বোঝানো পর্যন্ত, যেহেতু একবারে না করলে ওই তুই না, বাই অল মিনস বলতে পারেন, এই ফ্রেজটা ইউজ করতে পারেন। এট এনি কস্ট, যে কোনো বললে, এগুলো কিন্তু আমরা ইয়াতে কি বলে পড়ছিলাম রে, বাগদারা বলে পড়ছিলাম, হ্যাঁ, এগুলো ফ্রেজ, হ্যাঁ, ফ্রেজ। তো প্রিপারেশন সাথে আছে বিদায় আমি আলোচনা করতেছি, বুঝছেন? এট এনি কস্ট, যে কোনো মূল্যে, উই মাস্ট উইন এট এনি কস্ট, যে কোনো মূল্যে, যে কোনো অর্থে, যে কোনো শর্তে। আচ্ছা, তাহলে আমাদের জয় করাই লাগবো, বিজয় ছিনিয়ে আনতে হবে। এবার আসেন কমপ্লেক্স বা ডবল প্রিপারেশনগুলো আমরা দেখি একটু, ডবল না কমপ্লেক্সগুলো, এই যে ডবল প্রিপারেশন, এই যে কমপ্লেক্স ইন ফ্রন্ট অফ এছাড়া এগুলোকে অনেকে কী বলে, মাল্টিপল বলা হয় না, ইন ফ্রন্ট অফ
ওই যে ইন ফ্রন্ট অফ আগেও বলছি, ইন ফ্রন্ট অফ হাউস বলছিলাম না, বিল্ডিং বলছিলাম, ইন ফ্রন্ট অফ দ্য শপ মানে কোনো কিছু সামনে বুঝাইতে ইন ফ্রন্ট অফ বসায়। এরপরে আসেন অন বিহাফ মানে পক্ষে, অন বিহাফ অত পক্ষে, অন বিহাফ অফ দ্য টিম না টিমের পক্ষে, তাহলে সব দলের পক্ষে থেকে কথা বলেছে হি স্পোক, সে কথা বলছে কার পক্ষে, সে সব না, সে দলের পক্ষে কথা বলছে। এই যে পক্ষে বুঝাইতে অন বিহাফ বসে, অন বিহাফ বসে। উইথ রিগার্ড টু, এগুলো আগে দেখছেন, দেখে থাকলে ভালো, না দেখে থাকলে আজকে দেখে নেন। উইথ রিগার্ড টু ইউর রিকোয়েস্ট, তোমার রিকোয়েস্ট মানে বিষয়ে বা আপনার অনুরোধের বিষয়ে, তাহলে ওই যে তোমার রিকোয়েস্ট বিষয়ে, ওই যে উইথ রিগার্ড টু আমরা শীঘ্রই উত্তর দেব, উই উইল সুন রেসপন্স। তাহলে মানে কোনো একটা বিষয়ে বলতে আগের মতো অনুসারে অ্যাকর্ডিং টু বললি না আমরা, এরকমই প্রায়। সো উইথ রিগার্ড টু কোনো কিছু বিষয়ে জানার জন্য সেটা আপনি ইউজ করতে পারেন উইথ রিগার্ড টু। এরপরে আসি আমরা অ্যাজ ফার অ্যাজটা হচ্ছে অ্যাজ ফার অ্যাজ আই নো, যত দূর আমি জানি, এই যত দূর করতে ব্যবহার করতে পারি আমরা। অ্যাজ ফার অ্যাজ আই নো, অ্যাজ ফার অ্যাজ আই বিলিভ, যত দূর আমি বিশ্বাস করি। অ্যাজ ফার অ্যাজ আই নো, যত দূর আমি জানি হি ইজ অনেস্ট, সে সত্য। এমিড আনকমন প্রিপোজিশন নিয়ে কথা বলবো পরের ইয়াতে। এমিড কখনো দেখেছেন কিনা, শুনেছেন কিনা, আরও অনেক আনকমন প্রিপোজিশন নিয়ে কথাবার্তা বলবো, যেগুলো হবে পার্ট 2-তে আলোচনা করা হবে। হ্যাঁ, সো সবাই পার্ট 2-র জন্য অপেক্ষা করেন। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে এবং আমিও বোরিং হয়ে যাচ্ছি। তারপর একটা যদি এনার্জি না থাকে কথার মধ্যে, আসলে ভিডিওটা অনেকে দেখতে চায় না। হ্যাঁ, আসলে কিন্তু ইনফরমেশন দিয়েছি, জটিল ইনফরমেশন দিয়েছি এবং অনেক সুন্দর ইনফরমেশন নতুনদের জন্য। সো এগুলাকে অ্যাপ্লাই করেন বারবার, এগুলা দেখেন, প্র্যাকটিস করেন, তাহলে অনেক উপকৃত হবেন। আর পরবর্তী একটু এনার্জি সঞ্চয় করে তারপর কী করব, পরের ক্লাসটা নেব আর কি। হ্যাঁ, সো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।